দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির ৯৯তম জন্মদিন। এই দিনটি গোটা দেশে সুশাসন দিবস হিসেবে পালিত হয় এবং রাজ্যেও তার কর্মসূচি রয়েছে, সেটা আপনারা অবগত থাকবেন নিশ্চয়ই। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ প্রতিটি বুথ থেকে শুরু করে, মন্ডল থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিনকে অত্যন্ত বিফিটিং ম্যানারে আমরা উদযাপন করতে চলেছি, যাতে করে অটল বিহারী বাজপেয়ীজির যে মার্গদর্শনকে পাথেয় করে বর্তমানে বিজেপি সরকারগুলি চলছে, আপনারা অবগত থাকবেন। স্বর্ণালী চতুর্ভুজ বলুন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বলুন, কিংবা সর্বশিক্ষার মতন বিষয় বলুন, সবকটা কিন্তু অটল বিহারী বাজপেয়ীজির সময়ে তৈরি করা বিষয়। কাজে তাকে পাথেয় করেই সরকার চলছে এবং তার জন্য অনেক উন্নয়নের যে দিশা এবং বিদেশ নীতিতে অটল বিহারী বাজপেয়ীজি যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, দেশের নিরাপত্তার ক্ষেত্রে যে অবদান রেখেছেন এবং নেশন ফার্স্ট এই বিষয়টাকে যেভাবে তুলে ধরেছিলেন, তারই অনুসারী হয়ে ভারতীয় জনতা পার্টির সরকারগুলি রাজ্যে, বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে সমানভাবে কাজ করে চলেছে। কাজেই ওনাকে ভাবগম্ভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য ওনার জন্মদিনকে আমরা বিফিটিং ম্যানারে পালন করব। প্রথমেই আমাদের মাননীয় জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক ডেভিড মহোদয় যে বিষয়টির অবতারণা করলেন এবং সঙ্গে রয়েছেন জনজাতি মোর্চার মাননীয় সভাপতি বিকাশ দেববর্মা মহোদয়। এডিসিতে তীব্রামথার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতীয় জনতা পার্টি লক্ষ্য করছে, জনজাতি মোর্চা লক্ষ্য করছে, বিভিন্ন স্তরে ব্যাপক দুর্নীতি একের পর এক সংঘটিত হচ্ছে। সেখানে যদি বলি, ওয়াক ইন ইন্টারভিউর নামে দুর্নীতি, রিটায়ারমেন্টের ক্ষেত্রে দুর্নীতি, অ্যাডমিশনের ক্ষেত্রে দুর্নীতি, তাদের ভবন নির্মাণের ক্ষেত্রে দুর্নীতি, যেখানে ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সরকার এডিসি তথা জনজাতিদের সার্বিক কল্যাণের জন্য দায়বদ্ধতা নিয়ে কাজ করছে, সরাসরি অর্থ প্রদান করছে, সেখানে দেখা যায় অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে। এইভাবে একের পর এক অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন কেলেঙ্কারি এডিসি এলাকাতে বর্তমানে চলছে। তীব্রামথার যে হয়েছিল সেই সময়সীমা অনেকদিন আগেই অতিক্রম করে ফেলেছেন। তার জন্য আগামী 29শে ডিসেম্বর ভারতীয় জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ রাজভবন অভিযান করবে এবং মহামান্য রাজ্যপালের কাছে এই বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হবে, যাতে সাংবিধানিকভাবে আইনের এখতিয়ারের মধ্যে থেকে এই বিষয়টিকে সঠিকভাবে অ্যাড্রেস করা যায়, যাতে করে যেই জনজাতিদের জন্য বরাদ্দকৃত অর্থ রয়েছে তাতে তাদের যে কল্যাণ হওয়ার কথা, সেই কল্যাণকে, তাদের উপকারকে যারা মাঝপথে নয়ছয় করছে, কেলেঙ্কারি করছে, তাদের থেকে যাতে রক্ষা করা যায়, প্রকৃত যারা বেনিফিশিয়ারি হওয়ার কথা তাদের কাছে যাতে বেনিফিট পৌঁছে যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে, গরিব অংশের জনজাতিদের উন্নয়নকে সামনে রেখে, তাদের সার্বিক ডেভেলপমেন্টকে সামনে রেখে রাজভবন অভিযান 29 ডিসেম্বর ভারতীয় জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ সংগঠিত করবে। 12টা, দুপুর 12টায় রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হবে, দুপুর 12টায় 29 ডিসেম্বর। এবার আমি অনুরোধ জানাবো মাননীয় জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা মহোদয়কে ওনার বক্তব্য রাখার জন্য। Thank you. I'm very much thankful to our state spokesperson Adarniya Subratoji for the details briefing on the very important issues. And as the state is very much witness the financial irregularities and corruptions.
টুডে আমরা আজকে এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হয়েছে আগামী 29 তারিখ ডিসেম্বর 12টার সময় আমরা রাজ্যে রাজভবন অভিযান করতে চলেছি যে এডিসি অ্যাডমিনিস্ট্রেশনের যে কতগুলো ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস বা অর্থনৈতিক কেলেঙ্কারি হয়েছে এই কেলেঙ্কারির বিষয়কে নিয়ে আমরা মাননীয় রাজ্যপালের কাছে একটা মেমোরেন্ডাম সাবমিট করতে চলেছি আর there will be the massive organized rally and আমরা একদম প্রতিবাদ মিছিল করে এই ডেপুটেশনটা আমরা করার প্রচেষ্টা এবং চেষ্টা চলছে তারপরে আপনারা জানেন আগামী দিনে ক্রিসমাস আমাদের এই ক্রিসমাসের বার্তা দিতে আমি রাজ্যের আমার জনজাতি মোর্চার স্টেট প্রেসিডেন্ট আদরণীয় বিকাশ দেববর্মার কাছে আমি তুলে দিচ্ছি থ্যাংক ইউ সবাইকে নমস্কার যতন খুরুমকা হ্যাপি ক্রিসমাস মেরি ক্রিসমাস ক্রিসমাসের সবাইকে শুভ কামনা ঈশ্বর যেন সবাইকে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল মানুষকে এবং আমাদের সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে সবাই ঈশ্বর যেমন আমাদেরকে ভালো রাখুক সবাই সুস্থ রাখুক ঈশ্বর যেন আমাদের মঙ্গল করুক তাই আমাদের কাছে সব শুভেচ্ছা রইল ক্রিসমাসের হামবাই tao kebo kong pro we sung la kong hang শুনেন প্রিয় রাজ্যবাসী শুনেন সুখী সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন 1-9-0-5 নম্বরে যোগাযোগ করুন কথা বলুন সরকারের হাত শক্ত করুন নিজের মতামত দিয়ে শুনেন শুদ্ধি শুনেন শুদ্ধি এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ নীতি তারই সাথে জেলায় মেলা শিবির হবে দুদিন আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ সবার সাথে আছেন মোদির প্রশাসন সবার সাথে আছেন মোদির প্রশাসন এভাবে পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন শুনেন প্রিয় রাজ্যবাসী শুনেন সুখী নকথুগুই সামগাহাম নকথুগুই সুশাসন খাজানি ও কিছু টঙ্কচাং নগরু চুবাচু হাসতে হাপানিয়া জাগে দি কুথুম করু সাচুকু বুকচা পা অ নম্বর গরংলাইদি তাই কক সালাইদি হিমাইদি চিনি কিছু হিমাইদি মারে কিছু সাবাইদি খানিকো তাতংদি উংক্লো সাবাইদি খানিকো তাতংদি উগলো খাপানি বদল সেবা মুছিদি নামা বলো খানা বাইদি ও মারে সং খাজানি ও কিচিং সং
फैबाय हास्तानि एमपि रंबाय मिटिंगो आचुक लायो जाब्लायदि हांखोनिखौ खोनाबायदि ओ मारे सं खाजानि ओ गिजिं सं दैमाथ' भुबावो दैगला नब्रुम ब्रह्म दैमन्थ भुगबावो दैगला नब्रुम ब्रह्म साखानि मन्थ ब्रह्म हिंजानाय नब्रुम ब्रह्म खोनाबायदि ओ मारे सं खाजानि ओ गिजिं सं खोनाबायदि ओ मारे सं खाजानि ओ गिजिं सं প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, ওয়েব মিডিয়া সমস্ত বন্ধুদের আজকে আমাদের ভারতীয় জনতা ওবিসি মোর্চার প্রদেশ কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা ভারতীয় জনতা ওবিসি মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আজকে যারা আমাদের সাংবাদিক বন্ধুরা এসেছেন প্রত্যেকের ধন্যবাদ জানিয়ে আমরা আগামী 23 তারিখ এবং আগামী 4 জানুয়ারি 2023 দুইটা কর্মসূচি আমাদের রয়েছে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আপনার সামনে তুলে ধরবো। তার আগে আমার সঙ্গে রয়েছেন আমাদের ভারতীয় জনতা ওবিসি মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি যে রয়েছে তার প্রভারী তথা আমাদের ত্রিপুরা ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান শ্রী তাপস মজুমদার মহোদয়। আমার ডান দিকে রয়েছেন আমাদের প্রদেশ কমিটির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ সারথী রয়। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু কর্মসূচি আমাদেরকে দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে আগামী 27/12/2022 আমাদের সারা রাজ্য থেকে ওবিসি সম্প্রদায়ের মধ্য থেকে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব এবং উদ্যোগীদের নিয়ে অর্থাৎ ইন্টেলেকচুয়াল এন্ড এন্টারপ্রেনিয়ার্স একটা সম্মেলন হতে যাচ্ছে মুক্তধারা প্রেক্ষাগৃহে। সেখানে আমাদের রাজ্য থেকে সারা রাজ্য থেকে এখানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হবেন। আমাদের সেই সভাকে সম্মেলনকে অ্যাড্রেস করবেন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া এবং আমাদের প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয় থাকবেন। আমাদের আইন দপ্তর তথা শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহোদয়। এছাড়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ডক্টর অশোক সিনহা, তাপস মজুমদার, MK নাথ, ওবিসি সম্প্রদায়ের মধ্য থেকে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা সেদিন থাকবেন। আমরা সেদিন সারা রাজ্য থেকে যারা উপস্থিত হবেন তারা নির্বাচিত সিলেক্টিভ যে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব যারা রয়েছেন ওবিসিদের তাদেরকে আমরা আহ্বান করেছি এবং যাদের আমাদের মধ্যে যারা উদ্যোগী বিশেষ ক্ষেত্রে সমাজে বিশেষ ভূমিকা রাখছেন তাদের মধ্য থেকে আমরা কিছু 7-8 জনকে আমরা সম্মাননা প্রদর্শন করার একটা পরিকল্পনা আমরা নিয়েছি। বিভিন্ন স্তরের যেমন চিকিৎসক জগৎ থেকে, বুদ্ধিজীবী জগৎ থেকে, বৈজ্ঞানিক জগৎ থেকে, প্রকৌশলী জগৎ থেকে, এরকম সমাজের নানান সেক্টর থেকে আমাদের যারা প্রতিষ্ঠা লাভ করেছেন এবং সমাজের জন্য বিশেষ অবদান রাখছেন তাদের জন্য আমরা একটা সম্মাননা প্রদর্শনের ব্যবস্থা রেখেছি। পাশাপাশি আমাদের আগামী 4 জানুয়ারি 2023 আমাদের রাজ্যে একটি প্রকাশ্য জনসমাবেশ হবে। ওবিসি সম্প্রদায়ের ওবিসি মোর্চার ডাকে একটি প্রকাশ্য জনসমাবেশ হবে। সেখানে আমরা 30,000 লোকের সমাগম করতে যাচ্ছি। তো আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি আছেন ডক্টর কে লক্ষ্মণজি, যিনি রাজ্যসভার সদস্য এবং আমাদের ভারতীয় জনতা পার্টি পার্লামেন্টারি বোর্ডের অন্যতম সদস্য এবং ইলেকশন কমিটিরও সদস্য, তিনি আমাদের রাজ্যে আসছেন আগামী 3রা জানুয়ারি সন্ধ্যাবেলায়
সেদিন উনি আমাদের দুদিনের সফরে আমাদের রাজ্যে আসছেন, দুদিন তিনি রাজ্যে থাকবেন, অবস্থান করবেন। বেশ কিছু কর্মসূচি তার মধ্যে আমরা ঠিক করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি সাক্ষাৎ করবেন, প্রদেশ কমিটির ভারতীয় জনতা পার্টির যে সভাপতি আছেন ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে, মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাবেন, প্রকাশ্য জনসমাবেশে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া আমাদের আগামী 5 তারিখ পর্যন্ত, জানুয়ারির 5 তারিখ পর্যন্ত আমাদের সারা রাজ্যব্যাপী আমাদের ওবিসি যে সংগঠন রয়েছে মন্ডল স্তরে এবং জেলা স্তরে, আমরা প্রতিটি মন্ডলে আমাদের সাংগঠনিক সম্মেলন আমরা করছি। ইতিমধ্যে প্রায় 26টি মন্ডলের সম্মেলন সম্পূর্ণ হয়েছে, আজকেও কাকরাবনে চলছে। এরকম করে সারা রাজ্যে আমাদের সাংগঠনিক ভাবে আমাদের যে জেলাগুলি রয়েছে 10টি জেলা, সেই প্রতি 5টা জেলা মানে প্রতি 2টা জেলাকে একত্রিত করে 5টি জেলা আমরা জেলাভিত্তিক সম্মেলনের ব্যবস্থা আমরা করছি। সেগুলি আমাদের মানে 28 থেকে শুরু হবে, 28/12 থেকে 28 থেকে 31 তারিখের মধ্যে সম্পন্ন হবে। এই কর্মসূচিগুলি আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে তুলে ধরতে চাইছি। এই বিষয়ে আপনাদের তরফ থেকে কারোর যদি কিছু বলার থাকে বলতে পারেন। মুক্তধারা কবে, কটার সময়? মুক্তধারাতে হবে 11টায়, সকাল 11টায়। ওই তো কবে বলছি কেন, 27/12। 27/12। আর 4 তারিখ যে বললেন? 4 তারিখ প্রকাশ্য জনসমাবেশ হবে, সেটা হবে রবীন্দ্র শতবার্ষিক ভবন প্রাঙ্গণে। টাইম ঠিক আছে না? টাইমটা 12 ঘটিকায়। আর যে বললেন যে সর্বভারতীয় কথা বললেন, নামটা কাইন্ডলি ক্লিয়ার করবেন। ডক্টর কে লক্ষ্মণ, কে হচ্ছে কে ফর কলকাতা, হচ্ছে মানে কোভা লক্ষ্মণ, ওনার সম্পূর্ণ নাম হচ্ছে কোভা লক্ষ্মণ, COVA, কোভা লক্ষ্মণ। উনি রাজ্যসভার সদস্য এবং ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টারি বোর্ডের সংসদীয় বোর্ডের সদস্য, নির্বাচন কমিটির সদস্য। সম্মাননা কতজনকে দেবেন? আমরা সম্মাননা দিচ্ছি সমাজে ওবিসি সম্প্রদায় থেকে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের মধ্যে সমাজের বিভিন্ন অংশের 7 জনকে। 7 জন। কিসের মানে কি কি ক্রাইটেরিয়াতে আপনারা বাছাই করতেছেন? মানে যারা বুদ্ধিজীবী বা ই করতেছেন মানে কি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যেমন ধরুন চিকিৎসক জগৎ থেকে আমরা যে নামটাকে আমরা ঠিক করেছি, উনি সমাজের বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। উনি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বিশাল একটি ভূমিকা রাখছেন। উনি আমাদের ওবিসি সম্প্রদায় থেকে উঠে আসা একজন চিকিৎসক। এরকম করে একজন প্রকৌশলী যিনি আছেন, উনিও সমাজের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন যাবৎ। সেরকম শিক্ষাবিদ হিসাবে যাকে আমরা ঠিক করেছি, ওনারও সামাজিক অনেক মানে কাজকর্মের সঙ্গে ওনারা যুক্ত রয়েছেন। অর্থাৎ প্রতিটি ব্যক্তি যাদেরকে আমরা ঠিক করেছি সামাজিক বিভিন্ন দায়বদ্ধতার কথা মাথায় রেখে যারা বিভিন্ন সময় সমাজের বিশেষ বিশেষ কাজ করছেন, তাদেরকে আমরা মানে সম্মাননা প্রদর্শন করার আমরা চিন্তা ভাবনা করেছি। এবং সেইভাবে আমরা সিলেকশন করার ক্ষেত্রে আমরা প্রদেশ কমিটির যারা আমরা কোর কমিটি রয়েছে, আমরা বসে তার একটা ক্রাইটেরিয়া আমরা ঠিক করেছি, যাদের যাদের সামাজিক ক্ষেত্রে বিশেষ বিশেষ অবদান রয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কোন সাংবাদিক বা চিত্রসংবাদিক রয়েছে? রয়েছেন, সাংবাদিক বন্ধু আছেন, সাংবাদিক বন্ধু আছেন। তো নামটা তো আজকে এখন বলতে পারছি না, সাংবাদিক আছেন এটুকু বলতে পারি। সাংবাদিক আছেন, বুদ্ধিজীবী আছেন। বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ, চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, 3
লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া। যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। অ্যানাউন্সার আলো দেওয়ার সাগা ডাইনামিক হ্যান্ডসাম এই কামো প্রধানমন্ত্রী দ্বারা সরকার দিও বানি ও ছানি অনেক ইজি ক্লায়েন্ট দাম ছড়া পাই ও ছানি তাই কঠিন অনেক কঠিন 5 ঘন্টা গাড়ি বেমা খাইবে আর বিপ্লব দেবী মানিক শাহী হীরা যুগ গাড়ি কাটে বসাবো এখানে লামা দিয়ে তো লামা পাউডার রে হাগলি है गाड़ी कहां নাই পয়ানি দামিরা ও দাম ছড়া খেলা ছড়া নি বলিও আরো বড় থাকায় যত শিলা বলিও দুই জিতুন থামাই গ্রাই ফুল থামাই ভাই আর এই থাই দাবু আধা ঘন্টা যদি আমি বক্তৃতা লেখায় আম সহ থ্রি পাইয়ে দিয়ে আম খবর না কাছি সুবর্ণা খিসানি থানি যে মো বড় বড় কইটাও নকনি থাইকা ফুং সাতটানি সিরিও বড় নকনি নকরদা তাও বড় আসুদা সাজা শাস্তি কোন লাভ করে বক্তৃতাগুলো অনেক খেলাটা আমি কিসিসা সাইনো পাইনি নাই जों वानानानि गरै उइलाखौ বিজেপি তিনি সাও আমরা সাইটের মধ্যে 60টা সিট জিতবো নব খেলাছর রোডেতে সালাবো সান্তনা চাকমা তবু মন্ত্রী লরমা সালাই সান্তনা চাকমা পাইগে বিজয় ডকুমেন্ট তবু সাগামা সঙ্গে তিন প্রশ্ন ঘরে ঘরে পানীয় জল বিনানি পানীয় জল ক্ষীণ সুন্দর তুই ইমাকা বলবো মুঞ্জানে দিল ককরে মিনারেল ওয়াটার তো পাই মিনার ক্ষীণ সুন্দর যদি তুই ইমাকা বিজেপি সরকার ঘরে ঘরে আমরা তিন রাস্তার পানীয় জলের ব্যবস্থা করবো নরক বন্ধ মাস নাই বিজেপি হাই পার্টি হাওয়া উড়ি থাইছে আর হাওয়া উড়ি থাকাই जों ত্রিপুরা সার্ভে ক্লাই সহ আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি ত্রিপুরা 60টা মিনিমাম 34 থেকে 38টা সিট দখলে খাই সরকার আমরা গঠন করব বিজেপি গভর্নমেন্ট চ্যালেঞ্জ জানাবি ছাও পত্রিকাও ছিল অনিমেষ বাবু কেমনে কই 38টা সিট জিতবো 20টা সিটের কথা বাদ দেন 20টা সিট জিতবো কোথায় আছে পানি সাগর হাইছিল তিনি 10,000 শুধু বিয়ান ভুদাস করলেন দেববর্মা চাকমা বাদরিনে জমা দিয়া ত্রিপুরা বাদরিনে 7টা রিয়াল হয়েছে আসাইগাই মস্কো বিয়কেটাম সাগর তসিলাম থামসো পেইনো সাওই
ফুমাইছি সিনি কমন্ত্রী চট লাইনাই দিয়াম সিনছে 10,000 নির্মাণ করলাই থামসাকলাই যদি পুট রেখায় পানি সাগর তে ওয়ানসাতি ইয়া তিন প্রাচী নাই পানি সাগর আইছে আই নাই ত্রিপুরা জো যিনি মগো হাতলি সারে ওয়ানসার সবসময় এমএলএ মন্ত্রীরা এইবার আমরা বলছি আর আমাদের চোখে ধুলা দিয়ে আপনারা নেতা মন্ত্রী হতে পারবেন না একা ত্রিপ্রাসা থাকলে 34টা সিট দখলকারী সরকার চলছে কিন্তু তাও নাগাবলি বাজে খামসা নাল্লাই খামসা আলো সুবর্ণা কিসা মিটিং খাইয়া দিলাঙ্গে 4 মাস ধরে বক্স সাজু হয়েছে সব খামসা হইতে দিব বাবা খামসানো সামানি মানে হাইতে আমরা সব খামসা খাইব উনসাই হবো আরে আমরা সরকার খামসালে এক কথা আছে ইউনিক আছে এটা খাইবার জিনিসটা কিন্তু এটা কিনে খামসা মানে খানা जो खालसा बात होते वो खालसा करेंगे बने चूंकि चूंको सीरियम खबर गाइते सांतोलजाक बा जिन हजागिरी मुसाफिरों का गाइते बड़ो खेलजों ना वो साल पानी चेहरों तो नहीं आते कि मुसाफिरों का भाई आते वो तीन प्रासनों से हमजने लिया को बोले उन्नति तुमने बीजेपी नेता रोशन सो विप्लव नरेंद्र मोदी न सो बेचार फलेर मानुष আর শান্তনা চায় না বেচার ফলের মানুষ গ্রেটার ত্রিপুরাল্যান্ড চায় স্বাভাবিকভাবে শুধু ত্রিপুরা নয় নর্থ ইস্টের রাজ্যগুলো বাণিজ্যিক যে ব্যবস্থা তাতে আমূল পরিবর্তন আসবে তো সেটা যাতে কম সময়ের মধ্যে চালু হয় সেটাও আমি হাউসে তুলেছি আর আমরা দেখেছি যে গোমতী নদীতে ড্রেজিং করে ও টেম্পোরারি জেটি নির্মাণ আমরা করেছি ট্রায়াল হয়েছে এবং প্রমাণিত হয়েছে ছোট হোক ছোট বাড়ছে যখন সিমেন্ট আমরা এনেছি তো আমরা দেখেছি যে প্রতি ব্যাগে 50 টাকা করে আমাদের লাভ হয়েছে মানে কম পয়সা লাগে তো সেটাও বাংলাদেশের তরফ যে গোমতীতে ড্রেজিং করা সেটা ভারত সরকার বলেছিল যে আমরা নিজের পয়সা দিয়ে নিজের লোকদের ড্রেজিং করে দেবো কিন্তু তৎকালীন সময় বাংলাদেশ বলেছে না সেগুলো আমরা নিজেরাই করে দেবো কিন্তু আজ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো কাজ করা হয়নি সেটা আমি তুলেছি আমি আশা করি রাজ্যসভাতে তোলার পর আমি যেটা জানি খবর আছে যে বাংলাদেশ এমবিসিতে সেই বিষয়ে তড়িঘড়ি শুরু হয়েছে তো স্বাভাবিকভাবে এই কাজগুলো চট্টগ্রাম বন্দর আর এদিকে ড্রেজিং এগুলো কমপ্লিট হয়ে গেলে জলপথে যখন ত্রিপুরার রাস্তা খুলে যাবে তো ত্রিপুরার কায়াকল্প নিশ্চিত এক বড় মাত্রায় পরিবর্তন হবে রোজগার হবে ত্রিপুরার নজওয়ানরা নতুন একটা রাস্তা পাবে তো সেই দিকে আমরা কাজ করেছি উত্তরপ্রদেশে দুইটি এসটি আর এসসি জাতিকে নতুন করে সমাহিত করা যেমন আমাদের এখানেও এসটিতে ডারলংকে আমরা করেছিলাম 2012 থেকে পেন্ডেন্সি ছিল আমাদের সরকার আসার পর মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহর নেতৃত্বে ডারলং থেকে মূল ট্রাইবে নেওয়া হয়েছে এখন প্রথমে 19টি ছিল ট্রাইব ছিল এখন ত্রিপুরাতে 20টি মূল ট্রাইবে আছে তো ঠিক এই ধরনের একটা বিল এসছে লোকসভা এবং রাজ্যসভা এসছে এবং সেই বিষয়ে আমি লক্ষ্য করেছি যখন হাউসে বিভিন্ন বিষয় বিরোধী পক্ষের তরফ থেকে তোলা হচ্ছিল এসসি এসটির বিষয়ে নানা মোদী সরকার এই করেছে সেগুলো তখন আমি উঠে দাঁড়িয়ে নর্থ ইস্টের বিষয়ে তুলেছি এবং যেটা বাস্তব মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে নর্থ ইস্টের জনজাতিদেরকে আর অনুসূচিত জনজাতি এই দুইকেই সম্মানের সঙ্গে তার ডেভেলপমেন্ট
সেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে অষ্টলক্ষ্মী হিসাবে করা হয়েছে। আজকে নর্থ ইস্টে 4টি মুখ্যমন্ত্রী এসটি আছে, ভারতীয় জনতা পার্টির কাছে, অন্য কোন পার্টির কাছে নেই। সবচাইতে এসটি এসসি মিনিস্টার, কর্পোরেটর, বিধায়ক, এমপি ভারতবর্ষের মধ্যে কোনো পার্টির কাছে আছে, ভারতীয় জনতা পার্টির কাছে আছে। গুজরাতে একবার ইলেকশন হলো, আপনারা দেখেছেন, लगभग 90% যে এসটি সিট ভারতীয় জনতা পার্টি জিতেছে। নর্থ ইস্টের যে বিশেষ করে এসটিদেরকে একসময় এক্সট্রিমিস্ট চেহারা, মানে নর্থ ইস্ট মানে ইনসার্জেন্সি, এভাবে দেখা হতো। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সেই জায়গাতে নেই। এক ডেভেলপিং চিন্তাধারা এবং এসটি এসসিদের সহকারে পুরো নর্থ ইস্টবাসী এক সম্মান সৃজন। এখন রাজ্যসভা যেমন আমি গিয়েছি, কেরালা থেকে শুরু করে জম্মু কাশ্মীর শুরু করে মণিপুর থেকে গুজরাট পর্যন্ত আমি দেখেছি এই 13 জনের যে সেশন ছিল, তার মধ্যে এমন একটা দিন নেই যে এখানে ত্রিপুরার নাম ওঠেনি, নর্থ ইস্টের নাম ওঠেনি। এবং আমি গর্ববোধ করি আমাদের কে লক্ষ্মণজি, যিনি রাজ্যসভার এমপি তেলেঙ্গানা থেকে, উনি এবার যখন সাপ্লিমেন্টারি বাজেটের উপরে ডিসকাশন হচ্ছিল, উনি নর্থ ইস্ট এবং ত্রিপুরা সম্বন্ধে তুলেছেন, তেলেঙ্গানার মেম্বার অফ পার্লামেন্ট। তো এই যে নর্থ ইস্টের উন্নয়ন আর নর্থ ইস্ট সম্বন্ধে এত বড় হাউসে বলা, এটা প্রথমবারের মতো নরেন্দ্র মোদীর কারণ হয়েছে। আর সেটা নিশ্চিত প্রশংসনীয় এবং নর্থ ইস্টের মানুষের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। এনইসির যে ফান্ড অ্যালোকেশন 60% যে ফান্ড অ্যালোকেটেড হয় স্টেট ওয়াইজ, 12% আমরা ত্রিপুরাতে পাই, কিন্তু সেটা ঠিকভাবে অ্যালোকেশন হচ্ছে কিনা সেই বিষয়ে আমি তুলেছি। তো আমি আশা করি যে আমাদের 12% যেটা রয়েছে সেটা কমপ্লিট আমাদেরকে দেবে, মন্ত্রীজি আশ্বাস করেছেন। এবং এছাড়া আরও ফান্ড ত্রিপুরাকে দেওয়ার জন্য উনি আশ্বস্ত করেছেন। কৈলাসহর এয়ারপোর্ট অনেক দিনের আমাদের ডিমান্ড, আর কৈলাসহর এয়ারপোর্টের বিষয়ে আমি বিস্তারিত তুলেছি সাপ্লিমেন্টারি কোশ্চেনে, এবং আমি আনস্টার্ড কোশ্চেনও রয়েছে, আপনাদের কাছে কপি দেওয়া হয়েছে। মন্ত্রীজি আশ্বস্ত করেছেন যে কম সময়ের মধ্যে কৈলাসহর এয়ারপোর্টের জমিনের যে বিষয়টা সেটাকে সমাধান করে তারপরে যেটা টেন্ডার হোক আর যে এস্টিমেট বাজেট সেই দিকে যাবে। তো সেটা ত্রিপুরার জন্য একটা নতুন দিক নিয়ে আসবে। আমরা নতুন এয়ারপোর্ট, যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নতুন এয়ারপোর্ট আমরা আগরতলাতে পেয়েছি, আমরা সবাই অনুভব করি যে এয়ারপোর্টটা হওয়াতে ত্রিপুরার যে এক স্ট্রেচার, এক সম্মান, এক যে ত্রিপুরার মানুষের যেটা বলে এক সুন্দর ভবিষ্যৎ দিকে যাচ্ছে, এয়ারপোর্টে নামলেই তখন মানুষের মধ্যে ফিলিং হয় যে এটা, অনেকে এসে বলে এটা কি ত্রিপুরাতে এসে পৌঁছে গেছি না ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি বা মুম্বাইতে। এই যে ব্যাঙ্গালোর মুম্বাই যে মেট্রো সিটি ছিল সেখানেই এই ধরনের এয়ারপোর্ট হতে পারে, নর্থ ইস্টে ছোটো সিটি হতে পারে না, সেই ধারণা নরেন্দ্র মোদী পাল্টিয়ে দিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে এত ছোট স্টেট হওয়ার পরেও কৈলাসহরের জন্য এগ্রি হয়ে গেছে আবার এয়ারপোর্ট করবে অতটাই খরচা করে। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে, সিভিল এভিয়েশন মিনিস্টারকে ধন্যবাদ জানাই। আর একটা প্রাইভেট রেজুলেশন আমি এনেছিলাম, আমি জানি না ত্রিপুরা থেকে কোনো এমপি রাজ্যসভাতে কোনো সময় প্রাইভেট রেজুলেশন এনেছে কিনা। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাবো, রাজ্যসভা চেয়ারম্যানকে ধন্যবাদ জানাবো, রাজ্যসভার লিডার অফ হাউস পীয়ূষ গোয়েলজিকে ধন্যবাদ জানাবো। ওনাদের কারণে 2 নম্বরে আমার প্রাইভেট রেজুলেশন ছিল, 1 নম্বরে অন্য একটা ছিল, সেটাকে অ্যাভয়েড করে 2 নম্বরটাকে নিয়ে আর আগরের উপরে আলোচনা করার জন্য হাউসকে 2.5 ঘন্টা দেওয়া, এর চাইতে বড় সম্মান, এর চাইতে বড় অগাধ আর ত্রিপুরার মানুষের হতে পারে না। এই সুযোগ ত্রিপুরা কোনোদিনে পায়নি। আর আগর বোর্ডের জন্য যেটা আমি তুলেছি, আর সেটা ত্রিপুরাকে 2 থেকে 3 হাজার কোটি টাকার ইকোনমি দেবে মিনিমাম।
তৈরি আছে। আর আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের বলতে, আমার গুজরাতে দু একজন বিজনেসম্যান এমপি আছেন, ওরা তো আমার পেছনে আসার জন্য প্রস্তুত। আমি বলেছি আমি যাই, তারপর আপনারা আসুন, কারণ ওনারা আগরের উপরে বিজনেস করতে চায়। যখন দেখে যে হয় ভাই আগরের 1 লিটার তেল 80 লাখ টাকা বিক্রি হয়, আর কৃত্রিমভাবে যেটা ইনজেক্ট করা হয় সেটা 20 থেকে 30 লাখ টাকা লিটার বিক্রি হয়। আমি তোলার সময় বলেছিলাম এই হাউসে হয়তো অনেকে জানেন না, বাস্তবে জানতেন না। তো আজকে ত্রিপুরার নাম এক সুন্দর জায়গা নরেন্দ্র মোদী পৌঁছে দিয়েছেন। এতটা সময় দেওয়া একটা ছোট্ট রাজ্যকে, আমি পার্লামেন্টের মিনিস্টারকেও ধন্যবাদ জানাই ও চেয়ারম্যানকেও ধন্যবাদ জানাই আর পীयूष গোয়েলজিকেও ধন্যবাদ জানাই। একলব্য বিদ্যালয় বিষয়ে সাপ্লিমেন্টারি আমি তুলেছি যে সময়ের মধ্যে যাতে একলব্য বিদ্যালয়গুলো বড় মাত্রা আগে 4টে ছিল, এখন 18টা 20টাও চলছে, সেগুলি যাতে সময়ের মধ্যে শেষ হয়। ওর ফলো আপ করছে কিনা মন্ত্রীজি আশ্বস্ত করেছেন যে রেগুলার সময়ের মধ্যে হবে, তাতে আমার এসটি ভাই বোনদের বড় মাত্রায় লাভান্বিত হবেন। সৈনিক স্কুল, মাননীয় প্রধানমন্ত্রীজি দেশে 100 নতুন সৈনিক স্কুল চাইছেন। ত্রিপুরা বর্ডার স্টেট, 80% বাংলাদেশের সঙ্গে বর্ডার আমাদের। স্বাভাবিকভাবে এনসিসি ক্যাডার ও সৈনিক স্কুল হলে ত্রিপুরার নজওয়ানরা এবং ত্রিপুরা মানুষের লাভ হবে, কারণ সৈনিক স্কুলের মধ্যে এক দেশাত্মবোধক মানসিকতা তৈরি হয়, এক ডিসিপ্লিনড ব্যক্তিত্ব তৈরি হয়, আর এডুকেশন তো সেটা আছেই। তো স্বাভাবিকভাবে আসাম রাইফেলের যে উদয়পুর এবং তেলিয়ামুড়াতে ওদের কাছে ল্যান্ড রয়েছে, তত একটা তাদের কাছে সেখানে আসাম রাইফেলের জওয়ানরা থাকেন তেমন কোনো নামকো অবস্থা আছে। আমি বলেছি যে আসাম রাইফেল প্রথম এগ্রি হয়েছে, তারপরে ডিসএগ্রি করেছে। তো উদয়পুর বা তেলিয়ামুড়াতে আসাম রাইফেল জায়গা দিয়ে দিক। রাজ্য সরকার আমরা বাজেটে রেখেছি 120 কোটি টাকা কাছাকাছি খরচা হয়, রাজ্য সরকারকে দিতে হয়। আমাদের কাছে টাকা রয়েছে, আমরা সেই টাকা খরচা করে সৈনিক স্কুল করব এবং সেই দিশাতে আমি রাজ্যসভাকে তুলেছি। আমি আশা করি সেগুলি আসবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আর তার সঙ্গে যে রেলওয়ে মিনিস্টার যে অশ্বিনী বৈষ্ণবজিকে অনেক সাধুবাদ, ধন্যবাদ। ত্রিপুরাতে বড় মাত্রায় অনুকূল ঠাকুর, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত আমরা রয়েছি, প্রায় 13 লাখের কাছাকাছি। মাননীয় পীयूष গোয়েলজি যখন রেলমন্ত্রী ছিলেন, আপনাদের সবার খেয়াল আছে, খুব কম সময়ের মধ্যে দেওঘর এক্সপ্রেস আমরা চালু করেছি, আগরতলা থেকে দেওঘর পর্যন্ত যায়। তাতে শ্রদ্ধালু সেখানে পৌঁছায় এবং সেখানে আবার সেই ট্রেন দিয়ে ত্রিপুরাতে ফিরে আসে। অনেকদিন যাবৎ আমাদের সমস্ত ঋত্বিকরা প্লাস দেওঘর থেকে যে এই ট্রেনের মধ্যে পেন্ট্রির ব্যবস্থাও, কারণ কি বড় মাত্রার শ্রদ্ধালু যায়, সেখানে তাদের অসুবিধা হয়, নিরামিষ ভোজনের অসুবিধা হয়। তো আমি অনেক সময় তুলেছি, কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রীজিকে যখন বললাম আসার পর এখানে ত্রিপুরাতে, और গিয়ে রেলওয়ে মিনিস্টারকে বললাম, আর আমি একটা পত্রাচার করেছি। আমার লেটার ঠিকভাবে পৌঁছানোর আগেই মাননীয় মন্ত্রী মহোদয় 2 দিনের মধ্যে, যেটা অসম্ভব কাজ ছিল, যে পেন্ট্রি কার করার, পেন্ট্রি সেই ট্রেনে রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছে এবং এতে ইন্ডাকশন থাকবে, খাওয়া দাওয়া গরম করে, আর স্টেশন ওয়াইজ সেগুলো তুলে নিয়ে আসবে, কোন কোন স্টেশনে থাকবে, নিরামিষ ভোজন হোক সেটাও নিয়ে আসবে। তো সেটা করে দেওয়া, যেই শ্রদ্ধালুরা দেওঘরে যাচ্ছে তাদের জন্য বড় বিষয়, আর এটা খুব কঠিন কাজ, কারণ কি সমস্ত ট্রেনই পেন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও সেটা করা হয়েছে ত্রিপুরা শ্রদ্ধালুর জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি ত্রিপুরার মানুষের প্রতি শ্রদ্ধাশীল, আপনি ত্রিপুরার মানুষের প্রতি সহানুভূতিশীল, এবং আপনি যেই কাজটা 2 দিনের মধ্যে করে দেখিয়েছেন। মাননীয় রেলমন্ত্রীজি অশ্বিনী বৈষ্ণবজি শুধু হোয়াটসঅ্যাপে মেসেজটা আমার গিয়ে তার মধ্যেই করে দেওয়া, লেটার তো আমি পরে লিখেছি। তো তাতে বোঝা যায় যে মোদি সরকার আর মোদি হে তো মুমকিন হ্যাঁ, এই কাজগুলি প্রমাণিত করে ভারতীয় জনতা পার্টি আর মোদি সরকার আলাদা বিষয়, আজকের এই বিষয়গুলির মাধ্যমে প্রমাণিত হয়।
আমি রাজ্যসভার এমপি হয়ে গেছি, তার জন্য আমি সব কিছু তুলতে পারবো তেমন নয়। সুযোগ দেওয়াটা বড় বিষয়। কারণ কি, বড় স্টেটদেরকে সুযোগ দেওয়া হতো আগে, ছোট স্টেটদেরকে তো পেছনে বসিয়ে রাখা হতো। কিন্তু বিপ্লব দেবকে মাননীয় প্রধানমন্ত্রী পেছনে বসায়নি, তৃতীয় সারিতে বসিয়ে রেখেছে। আগে আমি দেখতাম যে ত্রিপুরা রাজ্যসভার এমপি কোথায় গিয়ে বসে থাকতেন, আমি তো আমার চোখেও পড়েনি কোনো সময়। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীদের আশীর্বাদে এবং ভারতীয় জনতা পার্টির নর্থ ইস্টের প্রতি যে পজিটিভিটি, তার কারণে বিপ্লব দেবকে সামনে রাখেনি, ত্রিপুরাকে সামনে রেখেছে, নর্থ ইস্টকে সামনে রেখেছে। এটা হচ্ছে সোচ। বিপ্লব দেব এক ব্যক্তি, ব্যক্তি আসে যায়, কিন্তু রাজ্য চিরতরে থাকবে আমাদের। তো এত বড় সম্মান আমি পেয়েছি, আমি চিরকৃতজ্ঞ আমার পার্টির প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীদের প্রতি। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আবেদন করব, আমি আমার সাংবাদিক ভাই বোনদেরকে এবং হাউসদেরকেও নিবেদন করব, 2018-তে সবাই মিলে সাথ দিয়েছিলেন, এক উৎসবের মহলে ভারতীয় জনতা পার্টি সরকার এসছে। জাতি জনজাতি মিলে মিশে স্বতঃস্ফূর্তভাবে এই সরকারটা তৈরি করেছে, আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। 2018-তে চলো পাল্টাই নাড়াতে আমাকে মানুষ চলো পাল্টাই ম্যান হিসেবে জানতো। আমি যখন গ্রামে যেতাম, বিপ্লব দেব আমাকে বলতো না, কোনো ছেলে দেখলে বলতো, ও দেখো চলো পাল্টাই যারা, তো আমার নামই চলো পাল্টাই হয়ে গেছিল। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো ত্রিপুরাবাসীর কাছে আমি আবেদন করি, এইভাবে তোলার যে বিপ্লব দেব সুযোগটা পেয়েছে, ত্রিপুরা মানুষ খুশি আমি জানি। এই সুযোগ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সরকার বলে দিয়েছে, অন্য সরকার হলে সম্ভব ছিল না। ওই পেছনের সারিতে বিপ্লব বসে থাকতো, হয়তোবা বছরে একদিন যদি কোনো কিছু তোলার সুযোগ পেত তো পেত। আজকে এই সুযোগটা পেয়েছি, এই প্ল্যাটফর্মটা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, ভারতীয় জনতা পার্টি সরকার থাকার কারণে। আর তার জন্য আমি নিবেদন করব, আগামী 23-এ যে নির্বাচন আসছে, 2018-তে আমরা মুক্তির লড়াই লড়েছি, মুক্তির জন্য ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে ত্রিপুরা মানুষ, মুক্তি চাইছিল। এবার ভবিষ্যৎ নির্মাণ, ভবিষ্যতের জন্য বিজেপি চাই, ত্রিপুরার ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টি চাই, বিজেপি চাই, নরেন্দ্র ভাই মোদী চাই। কি মোদী ভবিষ্যৎ দিতে পারে, প্রমাণিত রাজ্যসভাতে প্রমাণ করে দিয়েছে। ত্রিপুরার ভবিষ্যৎ যদি কেউ দিতে পারে তো নরেন্দ্র ভাই দিতে পারে। তার জন্য আপনাদের মাধ্যমে পুরো ত্রিপুরাবাসী নিবেদন, আবেদন, কাজে ত্রুটি ভালো খারাপ হতেই পারে, কিন্তু ভবিষ্যৎ তো মোদীই তৈরি করতে পারবে। তার জন্য আপনারা সবাই মিলেমিশে যেভাবে 18-তে আমরা এই মুক্তির সংগ্রামটা লড়েছি, এবার ভবিষ্যতের সংগ্রামটা লড়বো। মোদির হাতে ত্রিপুরাকে তুলে দিয়ে সুন্দর ভবিষ্যৎ আমাদের ছেলে মেয়েদের হোক, আমাদের ফিউচার জেনারেশন হোক, এটাই আমি ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করছি। আর আমার বিশ্বাস ত্রিপুরাবাসী সেই দিশাতে কাজ করবে, কোথাও কোনো কনফিউশন হওয়ার দরকার নেই। মোদিদের নেতৃত্বেই ত্রিপুরাতে আবার সরকার আসবে, আমার পূর্ণ বিশ্বাস। আর ভবিষ্যৎ নির্মাণ যদি কেউ করতে পারে, সেটা নরেন্দ্র মোদী করতে পারে। বিপ্লব দেবকে রাজ্যসভাতে পাঠিয়ে মুখ্যমন্ত্রী বানিয়ে প্রমাণিত করেছেন যে ত্রিপুরার মানুষকে মোদী সম্মান করেন, ত্রিপুরার মানুষকে চেনেন, বোঝেন। আর তার সঙ্গে সঙ্গে লোকসভাতে ড্রাগসের উপরে একটা ডিসকাশন হয়েছে, মাননীয় গৃহমন্ত্রী তুলে ধরেছেন পুরো দেশের মধ্যে নেশামুক্ত ত্রিপুরার স্লোগান 2018-তে এসে আমি দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আর আজ মাননীয় গৃহমন্ত্রীজি লোকসভাতে যখন পেশ করেছেন ডেটা, তার মধ্যে দেখেন পুরো দেশের মধ্যে ড্রাগসের উপরে সবচেয়ে বেশি কাজ যদি কোনো সরকার করে রয়েছে, ত্রিপুরা সরকার নেশামুক্তিতে করেছে। শুধু 18 না 18, 19, 20 সমস্ত ডাটা প্রমাণিত করে সবচেয়ে ড্রাগসের উপরে যদি কোনো সরকার কাজ করেছে, মহিলাদের সুরক্ষার কাজ করেছে, তো ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সরকার কাজ করেছে, সরকার প্রমাণিত। তাই আপনাদের মাধ্যমে আবারও আমার কজনের নিবেদন সমস্ত ত্রিপুরাবাসীর কাছে, আমি আসবো আপনাদের কাছে। কাল থেকে আমি ত্রিপুরা গ্রামে গঞ্জে যেভাবে 18-তে আমাকে দেখেছে আপনারা দেখবেন, আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আর আপনাদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তাদের মধ্যে অনেক সময় সব কি হলো না হলো নিয়ে একটু হয় ঝামেলা। আসবো আমি আপনাদের কাছে, যাব, যতটা আমাকে 18-তে পেয়েছেন, 17-তে পেয়েছেন, 16-তে পেয়েছেন, এবার আমার হাউস শেষ, আমি চলে এসেছি হরিয়ানাতে। আমি যাবো, হরিয়ানা চিফ মিনিস্টারকে কালকে বলে দিয়েছি, পেহেলে ত্রিপুরা তারপর হরিয়ানা। আগে ত্রিপুরা জিতে নেই, মোদিজিকে লাগবে, মোদিজি ছাড়া ত্রিপুরা ভবিষ্যৎ হবে না। মোদি না থাকলে ত্রিপুরার কথা বিপ্লব দেবার রাজ্যসভাতে ওঠার কোনো সুযোগ নেই। আর মোদি না থাকলে ত্রিপুরার আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই। মোদি না থাকলে ত্রিপুরার এডুকেশনাল যে ডেভেলপমেন্ট তার কোনো চান্স নেই। মোদি না থাকলে ত্রিপুরার মানুষের কাছে কোনো স্বপ্ন নেই। তার জন্য আবার আমি করজোড়ে নিবেদন করছি ত্রিপুরাবাসীকে, আসুন সবাই মিলে ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার। ধন্যবাদ। আমাকে কিছু জিজ্ঞাসা করলে করতে পারেন।
আমি তো বললাম আমি গ্রামে গঞ্জে দৌড়ে পালাবার মতো মানুষ আমি, তো সেই দিশাতে আমি কাজ করব। আর ভবিষ্যতের জন্য ত্রিপুরা, কারণ মুখে বলেছি বিপ্লব দে ভবিষ্যতের জন্য ऐसा नहीं है। আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা মানুষ প্রথমবার দেখেছে যে 25 বছর পরে কি হবে তার রূপরেখা এই সরকার তৈরি করে মানুষের সামনে রাখতে সম্ভব হয়েছে। 19-20 হতেই পারে, 18-20 হতে পারে, কিন্তু প্রথমবার ত্রিপুরা মানুষ দেখেছে কোনো ছেলে মেয়ে যখন তার ফিউচার তৈরি করবে, পড়াশোনা করবে, সে দেখতে পারবে যে 2047 পর্যন্ত কি হবে তার একটা রূপরেখা ত্রিপুরার সরকার তৈরি করে মানুষের সামনে রেখেছে। বলছি ভবিষ্যতের জন্য বিজেপি নয়, কাজে করে ভারতীয় জনতা পার্টির সরকার দেখিয়েছে ভবিষ্যতের জন্য বিজেপি কমিউনিস্ট পার্টির বা অন্য পার্টি, কংগ্রেসের অন্য পার্টির কাছে ভবিষ্যতের জন্য তাদের পার্টি করবে, তো তাদের কোনো রূপরেখা নেই। আগামী 25 বছরে কী করবে, আগামী 5 বছরে কী করবে, আগামী 1 বছরে করবে, তার রূপরেখা ওদের কাছে নেই। তার জন্য যেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমি বলি, কাজ করে বলি, কারণ মোদি হে তো মুমকিন হ্যাঁ, মোদি হে তো সব কুছ হ্যাঁ। দেখুন এডিসি দখল করে নিয়েছে, আমরাও তো 12টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছি, 10টা জিতেছি, তো স্ট্রাইক রেট আমাদের এক চাইতে ভালো। ওনারা 28টা সিটের মধ্যে প্রার্থীদের 18টা জিতেছে, ঠিক। তো গমকো 28টাতে দাঁড় করিয়ে 18টা জিতেছে, আমরা 12টা দাঁড়িয়ে 10টা জিতেছি, তো স্ট্রাইক রেট আমাদের ভালো। আমাদের অ্যালায়েন্সকে দিয়ে করতে পারেনি, আলাদা বিষয়। রাজনীতি সবসময় সব জায়গায় এক থাকে না। আর ত্রিপুরার মানুষ জানে, জনজাতিরা জানে যে রাজ্যসভা হোক, লোকসভা হোক আর ভারত সরকার হোক, জনজাতি শুধু ত্রিপুরা না, পুরো দেশের জনজাতির জন্য যদি কেউ কোনো কাজ করেছে হাইয়েস্ট মানে র্যাঙ্কিং রেখে, তো মোদি সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। রাষ্ট্রপতি একজন এসটিকে বানানো হয়েছে। আর যেটা আমি এবার নর্থ ইস্টের বিষয়ে যেভাবে তোলার সুযোগ রাজ্যসভাতে আমরা পেয়েছি, সেই সুযোগ কোনোদিন নর্থ ইস্টবাসী পায়নি। তো সেই কারণে কেউ রিজনাল পার্টি করুক, তার পক্ষে বিপক্ষে আমি নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টি ছাড়া কারোর নেই, মোদি ছাড়া কারোর অস্তিত্ব নেই। মোদি যদি একদিন সরে যায় বা ভারতীয় জনতা পার্টি যদি একটু সরে যায়, তো তাদেরকে পাওয়া যাবে না, এটা হচ্ছে বাস্তবতা। দেখি বিজেপি ছাড়া মথা যাই করতে চাইছে, যাই করতে হবে, তো বিজেপির কাছে আসতে হবে। ও তো মানে আমি তৈরি করিনি, ওনার ডিসকাশনের রাস্তা এখান দিয়ে যাবে, আর কোনো রাস্তা নেই। চায়না থেকে হবে না, পাকিস্তান না, কংগ্রেস থেকে হবে না, কমিউনিস্ট থেকে হবে না। ওদের তো নিজের ঘর নেই, নিজের জায়গা নেই, কমিউনিস্ট আর কংগ্রেসের জায়গায় নেই। এক তো রাস্তাতে আছে চলাফেরার মধ্যে, আর কমিউনিস্টের তো অস্তিত্বের কী আছে সেটা জানে। কমিউনিস্ট এক পুরনো ধারায় রাজনীতি করে, ভারত পুরনো ধারা নেই। আজ এক স্যাটেলাইটের ভারত, দুনিয়ার মধ্যে সবচেয়ে সস্তা স্যাটেলাইট যদি কেউ দিয়ে থাকে ব্যবস্থা, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীর সরকার। আর দুনিয়াতে সবচেয়ে বেশি যে কোভিডের সময় মোকাবেলা করে সাকসেস হওয়া ভারতীয় জনতা পার্টি সরকার, মোদী সরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাবো, কালকে ক্যাবিনেট এনে আবারও 1 বছরের জন্য 5 কিলো করে চাউল 81 কোটির উপরে মানুষের ব্যবস্থা করে দেওয়া। চারটিখানের কথা নয়, তার সঙ্গে 1 র্যাঙ্ক 1 পেনশনের যে পেনশনটা রিভিউ করে বাড়িয়ে দেওয়া, চারটিখানের কথা নয়, মোদী সরকারই করতে পারে। তো একের পর এক জনমুখী কাজ যদি কেউ করেছে, নরেন্দ্র মোদী সরকার করেছে। এখন যে কোভিডের একটা প্রভাব চায়নাতে বড় মাত্রায় এসেছে আমরা জানি, কিন্তু আমার কাছে ভালো লেগেছে ওই দিন যখন স্টেটমেন্ট দিচ্ছিল হেলথ মিনিস্টার, তার আগে আমরা তৈরি করতে পারিনি, লকডাউনে থাকতে হয়েছে। এবার তো লকডাউনে যায়নি, কারণ কি যখন স্টেটমেন্টটা দিয়েছে তার মধ্যে যে ভারতবর্ষের প্রত্যেক জায়গাতে আমাদের সমস্ত কিছু ওষুধপত্র দিয়ে অক্সিজেন প্লান্ট সব কিছু রেডি আছে, তো আমাদের ভয় নেই, আমরা সাবধানের সঙ্গে থাকবো, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণে মোদি আছে, ব্যবস্থা আছে। দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে আমরা ইলেকশন লড়ব, ঠিক আমরা 18 তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই লড়েছি। নরেন্দ্র ভাই মোদী আমাদের মূল চেহারা না, উনি ভারতবর্ষের মানুষের ভবিষ্যৎ দ্রষ্টা। ওনার কাছে 130 ভারতবাসীর যে ভবিষ্যৎ নির্ভর করে, আর মোদী মাননীয় প্রধানমন্ত্রী সেটা বোঝেন এবং সেই হিসেবে কাজ করেন, আর কাজ করে ইমপ্লিমেন্ট করে হয়ে দেখিয়েছেন। তার জন্য বিকল্প কোনো কিছুই নেই। আমি বিলুনিয়াতে গিয়েছিলাম, একটা কার্যক্রমে বলছিলাম ভবিষ্যৎ বিজেপি, তখন আমি 3টো প্রশ্ন করে পাবলিককে বলেছি, আচ্ছা বলুন তো আপনার ছেলেমেয়ে আছে, ভবিষ্যতের জন্য বিজেপি বলছি, আমার নেতা তো মোদি, তো আপনার ছেলেমেয়েকে মোদির কাছে দেবেন না রাহুল গান্ধীর কাছে দেবেন না সীতারাম ইয়েচুরির কাছে দেবেন?
সবাই বলছে মোদির কাছে দেবো, এদের কাছে দিলে কি হবে? মানুষ সেটা বুঝে তার ভবিষ্যৎ তার হাতে দেওয়া উচিত। মোদির কাছে দিলেই ভবিষ্যৎ স্বয়ংসম্পূর্ণ থাকবে, সাকসেস হবে, এটা মানুষ মানুষ ইমান বোঝে, চায় সেটা জনজাতি হোক, অনুসূচিত জনজাতি হোক আর সাধারণ ত্রিপুরা মানুষ। সেটা তো এখন আমি ভবিষ্যৎদ্রষ্টা তো নেই বা জানি না, আমাকে হঠাৎ করে আপনার প্রশ্ন করেছেন, কিন্তু ওনারা চাইছেন বা বলছেন, সে বিষয়টা কার সামনে রাখবেন? ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার। আমি বলছি কারণ কি, রাস্তা তো ওখানে। আর তারপরও আমি যতটা বুঝি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে ত্রিপুরা সুন্দর ফিউচার নির্মাণ করা। কমিউনিস্ট পার্টি ফিউচার নির্মাণ করতে পারে না, ফিউচার ধ্বংস করতে পারে, প্রমাণিত। আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো কমিউনিস্ট নেতার বিরোধী নেই। কমিউনিস্টের কাছে ফিউচার প্ল্যান নেই, কমিউনিস্টের কাছে চাঁদার প্ল্যান আছে। এখন শুনেছি আমি দিল্লি থেকে আসার আগে এখন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে অনলাইনে চাঁদা চাইছে, তো ওরও ব্যবস্থা আছে। কিন্তু ফিউচার নির্মাণ করবে কীভাবে, চট্টগ্রাম বন্দর কীভাবে তৈরি করবে, নতুন এয়ারপোর্ট কীভাবে তৈরি করবে, তারপর ট্রাইবালদের ডেভেলপমেন্ট কীভাবে হবে, 1300 কোটি টাকার স্কিম এনে এডিবি থেকে ট্রাইবালদের ওভারঅল ডেভেলপমেন্ট কথা চিন্তা করা, এগুলো ন্যাশনাল হাইওয়ে করা, এগুলো ভারতীয় জনতা পার্টি সরকার করতে পারে, মানুষ বোঝে, এবং সেই দিশাতে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করেছে। हमारा स्टाइल ऐसा ही है, हम कुछ दिन तो देखते मेरा स्टाइल वही है। দেখুন, মুখ্যমন্ত্রীর নির্ণয় পার্টি তৈরি করে, পার্টি হাইকমান্ড তৈরি করে। তো স্বাভাবিক আমার হাইকমান্ডের উপর, পার্লামেন্ট বোর্ডের উপর পূর্ণ বিশ্বাস আছে। যাকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করবেন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সক্ষম, সঠিক সিদ্ধান্ত নেবেন, এবং যেটা মানুষের বিষয়ে আপনি বলেন ত্রিপুরার মানুষ যেটা চাইছে মোদিজি সেই কাজই করছে, আগামী দিনে সেটা প্রমাণিত হবে। 2024 লোকসভা নির্বাচন এবং 23 ত্রিপুরা বিধানসভা নির্বাচন, বিরোধীদের অভিযোগ ইতিমধ্যে আপনি হয়তো শুনতে পেয়েছেন, করোনাকে এবারও শাসক দল তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করবে। দেখুন, এগুলো হচ্ছে নির্বাচন হারার আগে বাহানা। নির্বাচন হেরে যাবে তার জন্য আগে থেকে এগুলো শুরু করে দিয়েছে। এখনো নির্বাচন ঘোষণা হয়নি, ঘোষণার আগে যদি এগুলো বলেছে, মতলব এরা হেরে গেছে। ভাই, কোভিড হোক, জ্বর হোক আর টাইফয়েড হোক, যারা টাইফয়েডও জিততে পারে, জ্বরও জিততে পারে, করোনাতেও জিততে পারে। উত্তরপ্রদেশও তখন করোনার প্রভাব ছিল, উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার এসছে, করোনার প্রভাব ছিল, তো ওখানেও প্রবলেম হচ্ছিল। এবং যোগীর উপরে আরোপ লাগানো হচ্ছিল, যোগীজি সঠিকভাবে করতে পারছে না, মানুষ খেপে গেছে, এইবার বিজেপিকে শেখাবে। বিজেপিকে কি শিখিয়েছে? যোগীজিকে আবার সরকার বানিয়ে দিয়েছে। তো মানুষ জানে, মহিলারা জানে, নজওয়ানরা জানে ভবিষ্যৎ কোথায় আছে, সেই দেশের সাথে কাজ করবে। আর যেটা আপনি বলছেন বিরোধীরা যদি আরোপ শুরু করে দিয়েছে, তার মানে বিরোধীরা ময়দান ছেড়ে দিয়েছে। দেখুন, প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির সর্ববৃহৎ নেতৃত্ব। মোদির যে ব্যক্তিত্ব, তার সীমানা নেই আজকের দিনে, ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব। বাকি বিষয় হচ্ছে ত্রিপুরাতে সরকারটা মোদি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, সেটাই বলে গেছেন। তো প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সিপিএম 2017 পেছনের দিকে গেলে 48,000 ঘর দেয় গ্রামীণ, আমরা দিয়েছি 2,35,000। তো হ্যাঁ, তো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রীর স্কিম, রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী সেটা ওই দিন ভাষণও বলেছেন। জল জীবন মিশনের মাধ্যমে জল দেওয়ার বিষয়, কমিউনিস্ট পার্টি থাকতে 2.4% জল কানেকশন দিয়েছেন, পয়সা দিয়ে। আর বিনা পয়সাতে এখন 55%-এর উপরে জলের কানেকশন মানুষের কাছে চলে গেছে। তো জল জীবন মিশন মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম, কিন্তু আমরা ইমপ্লিমেন্ট রাজ্য সরকার সঠিকভাবে করছি, এবং সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী দিন 1-2টা উদাহরণ দিয়েছে। ত্রিপুরা স্বচ্ছ ভারতের নাম্বার 1, তারপরে ত্রিপুরা 1 কার্ড 1 নেশনের, দেশের মধ্যে 3 রাজ্যের মধ্যে 1। তো ऐसा
অনেক কাজ ইমপ্লিমেন্টেশনে ত্রিপুরা নাম্বার 1 থেকে 5 মধ্যে আছে, সেটা রাজ্য সরকারের নিশ্চিত উপলব্ধি। আর রাজ্য সরকার যেটা কাজ করেছে মাননীয় প্রধানমন্ত্রীর দিশানির্দেশেই কাজ করেছে, আর তার জন্যই সাকসেস হয়েছে। দেখুন, আমি তার আগেও বনমালীপুরে যখন আমি প্রতিনিধিত্ব করেছি, আমাদের দুলালদা চাইতেন যে আমাকে দুলালদা ব্যক্তিগত বলেছে আপনি বর্ধালিতে দাঁড়ান। আমি বলি দুলালদা আমি তৈরি করতে পারবো না, নির্ণয় পার্টি নে, আমি তো অন্য জায়গায় যেতে চাইছিলাম। কিন্তু তৎকালীন সভাপতি আদরণীয় অমিত ভাই শাহজি বলেছেন না তুমি বনমালীপুরেই দাঁড়াও, তো ওনার নির্ণয় হয়েছে। এখনও নির্ণয় মাননীয় প্রধানমন্ত্রীজি, গৃহমন্ত্রীজি और সর্বোপরি পার্টি প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি করবেন। ওনারা যে নির্ণয় করবেন সেটা ত্রিপুরার হিতে হবে, বিপ্লব দেব সেটা বুঝে আর সেটা জানে। বিশ্বাস আছে, আপনারা বিশ্বাস রাখুন, এই 3 ব্যক্তি জোর নির্ণয় নেবে ত্রিপুরার হিতে করবে এবং সেই দিশাতেই যাবে। দেখুন, আমাদের পার্টিতে টিকিট অ্যাকসেপ্ট করার না অ্যাকসেপ্ট করার মতো সিস্টেম নেই। পার্টি যেটা বলে সেটা করবে। বিপ্লব দেবকে রাজ্যসভাতে পাঠিয়েছে, বিপ্লব দেবকে বলেছে আমি যাচ্ছি না, বিপ্লব দেব চলে গেছে। যাওয়ার পরে ওখানে আমাকে সুযোগ দিয়েছে, এত বড় প্ল্যাটফর্ম পেয়েছে। সাচমুচ আমি বলি, আমি রাজ্যসভাতে আমি অনেক সময় 17 বছর দিল্লিতে ছিলাম আর ওই ফিল্ডেই ছিলাম, কিন্তু রাজ্যসভা হাউসে বসে ডিসকাশন করা আর পুরো ভারত দেখা, ওখানে বসলে পুরো ভারত দেখা যায়। আলাদা আলাদা একজনের বলছে, ত্রিপুরার একজন, আসামের একজন, জম্মু কাশ্মীরের একজন, পুরো ভারত ওখানে দেখা যায়। ও ক্লাস হ্যাঁ, ডিবেট খুলতা হয় ওয়া। তো যেটাই করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, যাই করেন ভালো করেন, ও আগামী ত্রিপুরা মানুষের ভালো হবে, সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে, এটা আমার বিশ্বাস। তার জন্য তো রেজলিউশন এনেছি, পার্লামেন্টে তুলেছি, 2.5 ঘন্টা আলোচনা হয়েছে। প্রতিবন্ধক কোথায়? প্রতিবন্ধক 25,000 মেট্রিক টন এক্সপোর্ট করার পারমিশন ভারত সরকার দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আমি বলেছি ওই দিন। কিন্তু যে নিয়মটা বানিয়ে রেখেছে এক্সপোর্ট করার, সেটা অনেক কঠিন পদ্ধতি করেছে। সেটাকে সরলীকরণ করার জন্যই আমি হাউসে তুলেছি। আর আগামী দিনের সেটা সরলীকরণ করতেই হবে, কারণ বিপ্লব দেব ওহা बैठे हैं, করবে না, করতেই হবে, क्योंकि আমি ওখানে বসে আছি, যে মেরা পুরো বিশ্বাস। আগর এক্সপোর্ট হবে, সরলীকরণ করতে হবে, কারণ সেখানে মোদিও আছে। দেখুন, স্বাভাবিকভাবে 2018-তে নেশামুক্ত ত্রিপুরার স্লোগান আমরা তুলেছি এবং মহিলারা বড় মাত্রা সাপোর্ট করেছে সেটা, এবং মহিলাদের আশীর্বাদ আমি আজকেও পাই আর তখনও পেয়েছিলাম ওনাদের সাপোর্ট। যে এই ধরনের উদাহরণ আছে যে কেউ ড্রাগস নিয়ে যাচ্ছিলেন অটোর মধ্যে, 3 মহিলা মিলে ধরে নিয়েছে, ধরে পুলিশকে আসো ভাই, ওকে ধরেছি। তো এই ধরনের স্বতঃস্ফূর্ততার কারণেই এই রেজাল্ট এসছে। এবং যেটা 18 থেকে শুরুয়াত হয়েছে, আমি বলবো সেটার গতি আরও বাড়ানো দরকার। কিন্তু ড্রাগস এমন একটা বিষয়, সেটা আমাদের যেই ভবিষ্যতের কথা আমি বলছি, ভবিষ্যতের জন্য বিজেপি, তো ভবিষ্যতের জন্য বিজেপি কেন? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হেলথ, এডুকেশন, তার জন্য, নাকি ড্রাগসের জন্য? ড্রাগসকে শেষ করতে হবে, ওগুলোর দিকে ধাবিত হতে হবে, স্পোর্টসের দিকে ধাবিত হতে হবে, আর সেই দিশাতে আমরা কাজ করছি। আমি আশা করি যেই কাজটা আমরা 2018-তে নেশামুক্ত ত্রিপুরা স্লোগান্তরে শুরু করেছি সেটা প্রমাণিত। কিন্তু তাতে আমরা স্যাটিসফাইড নই যে আমরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে, সে জার্নালিস্ট হোক, ওকিল হোক, পুলিশ ব্যবস্থা হোক, জুডিশিয়ারি ব্যবস্থা হোক, কোনো জায়গায় যাতে কারোর তরফ থেকে কোনো নেগলেন্সি না হয়, এই ধরনের সঙ্গে যারা যুক্ত থাকে, যে কোনো পার্টির হোক, তাদের উপর কার্যবাহী করা উচিত এবং সিজ করা উচিত এবং তাদের শাস্তি পাওয়া উচিত। দেখুন, ডাটা তো বলে অনেক কমেছে। যদি এগুলো না করতাম তাহলে হয়তো বা আপনারা মানে ড্রাগসের সাম্রাজ্যে বসে থাকতেন, বিজেপির সাম্রাজ্যে বসে থাকতেন না। হয়তোবা বিজেপি সরকার যদি না আসতো,
আর বিজেপির মুখ্যমন্ত্রী যদি না আসতো হয়তোবা আজকের দিনে প্রতি ঘরে ঘরে ড্রাগস চলে যেত। দেখুন কাটছে হচ্ছে, কিন্তু যেটা আমি বললাম ডেটা প্রমাণিত করে পুরো অল ওভার ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1-এ রয়েছে। এমনিতে তো হয়নি, কিন্তু সেটা আমরা এসে তৈরি করেছি তেমন নয়। বিগত 25-30 বছর যাবৎ সেগুলো ডেভেলপ করেছে, কেউ তার মধ্যে কোনো কার্যবাহী করেনি। তার আগে সিজার কত ছিল, কতটা কেস হয়েছে, কতজনকে অ্যারেস্ট করেছে, কতজনের জেল হয়েছে। তো এগুলি প্রমাণিত করে যে কোনো একটা ব্যবস্থা যখন একটা লম্বা সময় চলে, সেই ব্যবস্থাটা ব্যবস্থিতভাবে চলে যায়। তো সেটাকে আবার নতুন করে তৈরি করার সময় লাগে, এবং ভারতীয় জনতা পার্টির সরকার প্রথম দিন থেকে তার বিরুদ্ধাচারণ করছে এবং আগামী দিনও করতে। আমি যখন বলছিলাম আপনি কোথায় ছিলেন? দেখুন অনীহাটা কেন হচ্ছে সেটা তো বসে এক রাষ্ট্রের বিষয়ে এখানে দেওয়া উচিত নয়, কিন্তু সেই কাজটা করে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আর মোদি সরকারের কাছে সেই ক্ষমতা আছে, এটা আমি বিশ্বাস করি। এখন রাজ্যসভাতে সেগুলো সবগুলো তুলে ধরেছি। আমার বিশ্বাস কম সময়ের মধ্যে তাদেরকে এগুলো করতে হবে। এবং বাংলাদেশ এবং ভারতবর্ষ শুধু বন্ধু না, এক সাংস্কৃতিক বন্ধন রয়েছে আমাদের সঙ্গে। তো সেটা প্রত্যেক দেশেরই একটা কাজকর্ম করার একটা সিস্টেম থাকে। তো স্বাভাবিকভাবে যেখানেই প্রবলেম হয়েছে নিশ্চিত বাংলাদেশ সরকার এগুলো রাজ্যসভাতে ওঠার পর ধ্যান দিতে হবে, সেটা বাধ্যতামূলক। দেখুন আমাকে জিজ্ঞাসা করলে তো আমি বলবো 60-60, 60-60। তো এই কারণে কোনো পলিটিশিয়ানকে জিজ্ঞাসা করা কত জিতবেন, যে একটা সিটও জিতবে না তাকে জিজ্ঞাসা করে করবো সরকার বানাচ্ছি। এবার আপনি অ্যাসেস করবেন যে সরকার কে বানাতে পারে। এখন আমি কোনো পার্টি বলবো না, এমন আছে যে একজনের পার্টি, তো একজনের পার্টি হলো উনি রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, ঘোষণা দেয় নিজেকে। তো জিজ্ঞাসা করলে বলে ত্রিপুরাতে ইলেকশন, বলে হ্যাঁ সব সিট জিতবে। ইলেকশন কোনো দল কোনোদিন বলে যে আমি ইলেকশনে হারবো, তাহলে তো সে কোনোদিন প্রতিদিন দিয়ে করতে পারবে না, তার কাছে লোকই আসবে না। যে এক্কা দুক্কা ছিল এরাও ছেড়ে চলে যাবে। তার জন্য কোনো রাজনৈতিক দলকে আপনি জিজ্ঞাসা করবেন কত সিট, বলবে 60-এর মধ্যে 60। কিন্তু শাসক দল আমরা 60-এর মধ্যে কত পাবো সিট, সেটা আপনারা তার জন্য অ্যাসেসমেন্ট করতে পারবেন। করোনার মোকাবেলা বিজেপি সরকারই করেছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বিজেপি করেছে, ভবিষ্যৎ বিজেপি দিতে পারে। ত্রিপুরাতে যে বাজেট, যেটা কমিউনিস্ট সরকার থাকাকালীন 2017-তে যেটা 14,000 কোটি টাকার বাজেট ত্রিপুরার হতো, আজকে প্রায় 27,000 কোটি টাকার কাছে বাজেট নিয়ে গেছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়িয়েছে, ট্যাক্স রেভিনিউ কালেকশন বাড়িয়েছে, জিএসডিপি বাড়িয়েছে, পার ক্যাপিটা ইনকাম বাড়িয়েছে, পার ক্যাপিটা ইনকাম কৃষকদের বেড়েছে, এডুকেশনাল যে হায়ার এডুকেশনের যে মান তা বেড়েছে, IIIT রেজাল্ট 100% প্লেসমেন্ট হয়েছে, 1,25,00,000 টাকা করে প্যাকেজ করে। এগুলো প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি হি ব্যবস্থিত সরকার দিতে পারে এবং ফিউচার দিতে পারে। হ্যাঁ, আমার তো এমনি তো খিদা বেশি, আমি দেখেন রোববারে বেরিয়ে যাই মানুষের বাড়িতে ভাত খাই, তো সেই কারণে দেখুন ইলেকশন মানুষের আশীর্বাদের উপর নির্ভর করে, আর একটা রাজনৈতিক অঙ্কগণিত থাকে। আগামী 7-8 দিনে কি হবে, ইকুয়েশন, তার উপর নির্ভর করবে। ইকুয়েশন সঠিক হয়ে গেলে তো 60-60 আসবে, আর যদি ইকুয়েশন এদিকে এদিক হয় অথবা 50, 40, 45 তার মধ্যে থাকবে। ঠিক
তো তার জন্য ভারতীয় জনতা পার্টি কোনো মতেই 2018 যেই সিট পেয়েছে তার চাইতে অনেক উপরে যাবে, নিচে যাওয়ার কোনো প্রশ্ন নেই। কারণ কি, ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করেছে, কাজ করার সময় ভুল ত্রুটি হয়, যে কাজ না করে তো ভুল ত্রুটি করবে না। আর ত্রিপুরা মানুষ বুঝে গেছে যে যারা মূল বিরোধী পার্টি ইলেকশন আসার আগেই অনলাইনে চাঁদা শুরু করেছে। অনলাইনে ওই সময় ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতির ব্যবস্থা করেনি, কিন্তু অনলাইনে চাঁদা তোলার ব্যবস্থা করে দিয়েছে। তো মানুষ বুঝে গেছে। আর ওইদিকে আমার সাংবাদিক বন্ধু গৌতম বলছে যে করোনা এসে গেছে, তাও বলছে, তার মানে হার মেনে গেছে ইলেকশন হওয়ার আগে। মাননীয় প্রধানমন্ত্রী যখন রাজ্যে এসে ডেন্টাল কলেজের উদ্বোধন করলেন, সেই জায়গায় দেখা যাচ্ছে বিরোধীরা এই ডেন্টাল কলেজ নিয়ে পরিকাঠামোগত অনেক দুর্বলতার অভিযোগ সামনে আনছে। দেখেন, ভালো একটা কাজ হলে তার প্রশংসা করা। আমরা যখন নিজে বাড়ি ঘর তৈরি করি, সব কিছু সঠিকভাবে রুমে থাকে না, আমরা ঘরে চলে যাই, তারপরে ধীরে ধীরে তারকে সেভ করি। কিন্তু তার জন্য আপনার বাবা যদি আরে তুই এটা বাড়ি ঘর করলি, ড্রয়িং রুমটার তো সোফাটা ঠিক মতো রাখলি না, এসা কোনো বাবা তার ছেলেকে বলে না। তার ছেলেকে এটাই বলে, হ্যাঁ নিজের রোজগার করে একটা বাড়ি করেছো, ঘর করেছো, খুব শান্তি হয়েছে। ওই জায়গায় চিন্তা করা উচিত, ত্রুটি বিচ্যুতি না বের করে। ডেন্টাল কলেজ ত্রিপুরাতে শুরুয়াত হতে চলছে, তার জন্য সাধুবাদ দেওয়া উচিত। मेन ऑपोजिशन तो यहाँ कम्युनिस्ट पार्टी है, प्रमाणित है, क्योंकि उनके पास 15 सीट है और साथ ही साथ हर जगह पे इनके कार्यकर्ता हैं। तो इस हिसाब से देखें तो कम्युनिस्ट पार्टी मूल ऑपोजिशन है हमारे। बाकी कांग्रेस और बाकी सब पार्टी के यहाँ कोई वक्त नहीं है, और थर्ड पार्टी को यहाँ कोई वोट नहीं देता। वो उत्थान पतन वो सब चलता रहता है, ये सब उत्थान होता है, पतन होता है। मैंने देखा ये, चाहे तो आपको INPT हो, ट्यूजीज हो, IPFT हो, ऐसा हमारे प्रदेश में रीजनल पार्टी बनती है और अपना अपना दायित्व निभाती है। और समय समय पर इसका चेहरा भी हम लोगों ने देखा है, और त्रिपुरा का जनता भी जानते हैं, और वो सब दल में जो नेता है इनको भी इसके बारे में जानकारी है। देखिए, मैं परमानेंट टेम्पोररी इसमें नहीं जाऊंगा। मुझे जो कहना मैंने आपको स्पष्टता के साथ बताया, ये प्रमाणित है जो मैंने कहा। कुछ दिया है इन लोगों को, वो भी रखो ना। বর্ধনী সোশ্যাল ऐसा আমি তার জন্য বলে नहीं ऐसे मुख्यमंत्री तो पार्टी तय करता है। चिंता मत करो, मोदी है तो मुमकिन है, नहीं लिखना। और মনে রাখেন যে আমার যেই জায়গা নিচ্ছে ध्यान बॉस बॉस सर्वोत्तम स्थान दिए। राज्यसभा में ऐसा नहीं होता जो एक ही MP को बोलने दिया जाता। स्वामीनारायण, इस पवित्र कार्यक्रम को दिशा दे रहे पूज्य श्री देवकृष्ण दास जी स्वामी, महंत श्री देवप्रसाद दास जी स्वामी, पूज्य धर्मवल्लभ स्वामी जी, कार्यक्रम में उपस्थित सभी पूज्य संतगण, अन्य महानुभाव और मेरे प्यारे नौजवान साथियों, आप सभी को जय स्वामीनारायण। पूज्य शास्त्री जी महाराज श्री धर्मजीवन दास जी स्वामी की प्रेरणा से, उनके आशीर्वाद से राजकोट गुरुकुल के 75 वर्ष हो रहे हैं। मैं राजकोट गुरुकुल के 75 वर्षों की
इस यात्रा के लिए आप सभी को हृदय से बहुत बहुत बधाई देता हूं। নতুন ভোর দেখো নতুন আলো আসছে নতুন দিন উন্নয়নের গতি জানতে হচ্ছে বিকাশ মিটিং বিকাশ হবে ঘরে ঘরে বদলাবে সবার জীবন রাজ্যবাসীর উন্নয়নে হবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন কার্ড আধার কার্ড কিংবা বৃদ্ধ ভাতা পাননি যারা এখনো পাইবেন সবই হেতা মেলা হবে শিবির হবে যার জায়গায় দাবি দেওয়া যায় আছে পূরণ হবে ভাই সরকারের লক্ষ্য শুধু সবার উন্নয়ন তাই তো হবে রে ভাই প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন শোনেন মা বোনেরা শোনেন দিয়া মন নারী সশক্তিকরণ চায় সরকারে প্রশাসন কালো দুয়া থেকে তারা মুক্তি পাইছে উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন ভারত সরকার রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ সংস্কৃতি মন্ত্রক এবং রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের राज्यसभा में ऐसा नहीं होता जो एक ही एमपी को बार बार बोलने दिया जाता। पैन कार्ड आधार कार्ड किंबा बृদ্ধ भाता पानনি যারা এখনো পাইবেন সবই হেতা মেলা হবে শিবির হবে যার জায়গায় দাবি দেওয়া যায় আছে পূরণ হবে ভাই সরকারের লক্ষ্য শুধু সবার উন্নয়ন তাই তো হবে রে ভাই প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন শোনেন মা বোনেরা শোনেন দিয়া মন নারী সশক্তিকরণ চায় সরকারে প্রশাসন কালো দুয়া থেকে তারা মুক্তি পাইছে উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন ভারত সরকার রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ সংস্কৃতি মন্ত্রক এবং রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের অপ্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষায় উৎসাহ দিতে ও বিজ্ঞান মনস্কতার প্রসারের উদ্দেশ্যে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে উদয়পুরে একটি বিজ্ঞান কেন্দ্র স্থাপন করা হয়েছে। রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী রমেশ বাইস গত 28 ফেব্রুয়ারি 2021-এ এই বিজ্ঞান কেন্দ্রটির উদ্বোধন করেন। বিজ্ঞান কেন্দ্রটিতে তারামণ্ডল শিক্ষার্থীদের হাতে কলমে প্রদর্শন এবং পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা 124 আসনযুক্ত প্রেক্ষাগৃহ বিজ্ঞান উদ্যান ইত্যাদি সুবিধাসমূহ রয়েছে। Very good afternoon to all media friends and
we sat for the organized press conference in connection with the Raj Bhavan Abhiyan on 29 December this month, as our state is very much evidence and witness the financial irregularities conduct. মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে জনগণের আশীর্বাদে প্রতিষ্ঠিত হয়েছে। ওর 4 বছর 2 মাস কয়েকদিন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ আমি পেয়েছি। সব কিছু একসঙ্গে করা যায় না, কিন্তু আমি চেষ্টা করেছি ত্রিপুরার সাধারণ মানুষের সর্বাঙ্গীন বিকাশ হোক, আর তার রূপরেখা তৈরি করে ইমপ্লিমেন্টেশন প্রয়াস করেছি। আপনারা তার সাক্ষী রয়েছেন। আজকে রাজ্যসভার একমাত্র সাংসদ হিসাবে আমাকে পার্টি নির্বাচিত করে পাঠিয়েছে। আর আমার যে দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীজি সঁপেছেন, সেই হিসাবে টোটাল 13 দিনের সেশন ছিল। আর তার মধ্যে লাস্ট দিন তো স্যানিটাইজ হয়েছে স্বাভাবিক কারণে, সেখানে কোনো বিশেষ কার্যবাহী ছিল না। তো বাঁচে 12 দিন। তো এই 12 দিনের মধ্যে একদিন আমি হয়তোবা কোনো ইস্যু ত্রিপুরার উঠাতে পারিনি, কিন্তু বাকি 11 দিন ত্রিপুরার ইস্যু আমি উঠিয়েছি। আর আপনারা আগেই সে বিষয়ে অবগত রয়েছেন যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে একটি অফিস ত্রিপুরাতে আগরতলাতে নির্মাণের জন্য আমি রাজ্যসভাতে তুলেছি। ও যতটা আমি জানি মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমার এমনিতে কথা হয়েছে, প্রসেসিং চলছে, হয়তোবা কিছু কম সময়ের মধ্যেই ত্রিপুরাতে রিজনাল অফিস হবে। দ্বিতীয়ত বর্ডার হাট, যেটা ত্রিপুরার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ কি বর্ডার হাটে বাংলাদেশ এবং ত্রিপুরার মানুষের মিলন কেন্দ্র। আর সেই মিলন কেন্দ্রের সঙ্গে সঙ্গে এই বর্ডার হাটগুলিতে আমরা লক্ষ্য করেছি যে ভারতীয় যে হাটগুলি রয়েছে তার মধ্যে বেচা কেনা বেশি হয়, এবং যে ভারতীয় দোকানপাটগুলি আছে সেগুলো লাভান্বিত বেশি থাকে। আমাদের কাছে রেভিনিউ আসে, মানে ডলার আসে, বিদেশি মুদ্রা আসে, লাভদায়ক ব্যবস্থা। তো স্বাভাবিকভাবে কোনো রাজ্য সরকার সেটাই চাই, কোনো লাভদায়ক ব্যবস্থা যদি থাকে সেটাকে কন্টিনিউশন। করোনার পর আমরা দেখেছি যে বর্ডার হাটগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু মেঘালয় বর্ডার হাট চালু হয়ে গেছে, বাংলাদেশ এনওসি দিয়ে দিয়েছে। কিন্তু ত্রিপুরার যে 2টি বর্ডার হাট, যেটা সিপাহীজলাতে একটা, কমলাসাগরে আরেকটা সাউথে শ্রীনগরে, সেটা এখনও চালু করছেন বাংলাদেশ তরফ থেকে। আর তার সঙ্গে সঙ্গে ধর্মনগরের রাগনাতে, কমলপুরে, খোয়াইতে, বামুটিয়াতে, ওখানে আরও বর্ডার হাট প্রস্তাবিত। 3টি অন প্রসেস রয়েছে আর 2টি প্রস্তাবিত। তো সেগুলো তাড়াতাড়ি করার জন্য আমি হাউসে তুলেছি। আমি বিশ্বাস করি খুব কম সময়ে যেই চালু বর্ডার হাটগুলো 2টি রয়েছে সেগুলো খুব কম সময়ে চালু হবে, তাতে ত্রিপুরার মানুষ লাভান্বিত হবে। সাবরুমে যে মৈত্রী সেতু গত মার্চে দোনো প্রধানমন্ত্রী ভার্চুয়ালি চালু করেছেন, কিন্তু আইসিপি টেম্পোরারি চালু করা যায় ইন্ডিয়ান তরফ থেকে, সেটা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের তরফ থেকে এখনও সেটা রেসপন্ড পাওয়া যাচ্ছে না। তার জন্য আমি তুলেছি
কারণ এটা কমপ্লিট হয়ে গেলে সাবরুম পোর্ট চালু হয়ে গেলে স্বাভাবিকভাবে শুধু ত্রিপুরা নয়, নর্থ ইস্টের রাজ্যগুলো বাণিজ্যিক যে ব্যবস্থা তাতে আমূল পরিবর্তন আসবে। তো সেটা যাতে কম সময়ের মধ্যে চালু হয় সেটাও আমি হাউসে তুলেছি। আর আমরা দেখেছি যে গোমতী নদীতে ড্রেজিং করে ও টেম্পোরারি জেটি নির্মাণ আমরা করেছি, ট্রায়াল হয়েছে এবং প্রমাণিত হয়েছে ছোট হোক ছোট বাড়ছে যখন সিমেন্ট আমরা এনেছি আমরা দেখেছি যে প্রতি ব্যাগে 50 টাকা করে আমাদের লাভ হয়েছে, মানে কম পয়সা লাগে। তো সেটাও বাংলাদেশের তরফ যে গোমতীতে ড্রেজিং করা সেটা ভারত সরকার বলেছিল যে আমরা নিজের পয়সা দিয়ে নিজের লোকদের ড্রেজিং করে দেবো, কিন্তু তৎকালীন সময় বাংলাদেশ বলেছে না সেগুলো আমরা নিজেরাই করে দেবো, কিন্তু আজ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো কাজ করা হয়নি। সেটা আমি তুলেছি। আমি আশা করি রাজ্যসভাতে তোলার পর আমি যেটা জানি খবর আছে যে বাংলাদেশ এমবিসিতে সেই বিষয়ে শুরু হয়েছে। তো স্বাভাবিকভাবে এই কাজগুলো চট্টগ্রাম বন্দর আর এদিকে ড্রেজিং এগুলো কমপ্লিট হয়ে গেলে জলপথে যখন ত্রিপুরার রাস্তা খুলে যাবে তো ত্রিপুরার কায়কল্প নিশ্চিত এক বড় মাত্রায় পরিবর্তন হবে, রোজগার হবে, ত্রিপুরার নজওয়ানরা নতুন একটা রাস্তা পাবে। তো সেদিকে আমরা কাজ করেছি। উত্তরপ্রদেশে 2টি এসটি और এসসি জাতিকে নতুন করে সমাহিত করা, যেমন আমাদের এখানেও এসটিতে ডারলংকে আমরা করেছিলাম 2012 থেকে পেন্ডেন্সি ছিল। আমাদের সরকার আসার পর মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহর নেতৃত্বে ডারলং থেকে মূল ট্রাইবে নেওয়া হয়েছে। এখন প্রথম 19টি ছিল ট্রাইব ছিল, এখন ত্রিপুরাতে 20টি মূল ট্রাইব আছে। তো ঠিক এই ধরনের একটা বিল এসছে লোকসভা এবং রাজ্যসভাতে, রাজ্যসভা এসছে এবং সেই বিষয়ে আমি লক্ষ্য করেছি যখন হাউসে বিভিন্ন বিষয় বিরোধী পক্ষের তরফ থেকে তোলা হচ্ছিল এসসি এসটির বিষয়ে নানা মোদী সরকার এই করেছে সেগুলো, তখন আমি উঠে দাঁড়িয়ে নর্থ ইস্টের বিষয়ে তুলেছি এবং যেটা বাস্তব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নর্থ ইস্টের জনজাতিদেরকে আর অনুসূচিত জনজাতি এই দুইকেই সম্মানের সঙ্গে তার ডেভেলপমেন্ট সেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে অষ্টলক্ষ্মী হিসাবে করা হয়েছে। আজকে নর্থ ইস্টে 4টি মুখ্যমন্ত্রী এসটি আছে, ভারতীয় জনতা পার্টির কাছে, অন্য কোনো পার্টির কাছে নেই। সবচাইতে এসটি এসসি মিনিস্টার, কর্পোরেটর, বিধায়ক, এমপি ভারতবর্ষের মধ্যে কোনো পার্টির কাছে আছে, ভারতীয় জনতা পার্টির কাছে আছে। গুজরাতে একবারে ইলেকশন হলো, আপনারা দেখেছেন लगभग 90% যে এসটি সিট ভারতীয় জনতা পার্টি জিতেছে। নর্থ ইস্টের যে বিশেষ করে এসটিদেরকে একসময় এক্সট্রিমিস্ট চেহারা, মানে নর্থ ইস্ট মানে ইনসার্জেন্সি এভাবে দেখা হতো। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সেই জায়গাতে নেই, এক ডেভেলপিং চিন্তাধারা এবং এসটি এসসিদের সহকারে পুরো নর্থ ইস্টবাসীর এক সম্মান সৃজন। এখন রাজ্যসভা যেমন আমি গিয়েছি, কেরালা থেকে শুরু করে জম্মু কাশ্মীর শুরু করে মণিপুর থেকে গুজরাট পর্যন্ত আমি দেখেছি এই 13 জনের যে সেশন ছিল তার মধ্যে এমন একটা দিন নেই যে এখানে ত্রিপুরার নাম ওঠেনি, নর্থ ইস্টের নাম ওঠেনি। এবং আমি গর্ববোধ করি আমাদের কে লক্ষ্মণজি যিনি রাজ্যসভার এমপি তেলেঙ্গানা থেকে, উনি এবার যখন সাপ্লিমেন্টারি বাজেটের উপরে ডিসকাশন হচ্ছিল উনি নর্থ ইস্ট এবং ত্রিপুরার সম্বন্ধে তুলেছেন, তেলেঙ্গানার মেম্বার অফ পার্লামেন্ট। তো এই যে নর্থ ইস্টের উন্নয়ন আর নর্থ ইস্ট সম্বন্ধে এত বড় হাউসে বলা, এটা প্রথমবারের মতো নরেন্দ্র মোদীর কারণ হয়েছে, আর সেটা নিশ্চিত প্রশংসনীয় এবং নর্থ ইস্টের মানুষের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। এনইসির যে ফান্ড অ্যালোকেশন 60% যে ফান্ড অ্যালোকেটেড হয় স্টেট ওয়াইজ,
12% আমরা ত্রিপুরাতে পাই, কিন্তু সেটা ঠিকভাবে অ্যালোকেশন হচ্ছে কিনা সেই বিষয়ে আমি তুলেছি। তো আমি আশা করি যে আমাদের 12% যেটা রয়েছে সেটা কমপ্লিট আমাদেরকে দেবে, মন্ত্রীজি আশ্বাস করেছেন, এবং এছাড়া আরও ফান্ড ত্রিপুরাকে দেওয়ার জন্য উনি আশ্বস্ত করেছেন। কৈলাসহর এয়ারপোর্ট অনেক দিনের আমাদের ডিমান্ড, আর কৈলাসহর এয়ারপোর্টের বিষয়ে আমি বিস্তারিত তুলেছি সাপ্লিমেন্টারি কোশ্চেনে, এবং আমি আনসার্ড কোশ্চেন রয়েছে, আপনাদের কাছে কপি দেওয়া হয়েছে। মন্ত্রীজি আশ্বস্ত করেছেন যে কম সময়ের মধ্যে কৈলাসহর এয়ারপোর্টের জমিনের যে বিষয়টা সেটাকে সমাধান করে তারপরে যেটা টেন্ডার হোক আর যে এস্টিমেট বাজেট সেই দিকে যাবে। তো সেটা ত্রিপুরার জন্য একটা নতুন দিক নিয়ে আসবে। আমরা নতুন এয়ারপোর্ট, যে মহারাজা বীর বিক্রম কৃষ্ণ মানিক্যের নতুন এয়ারপোর্ট আমরা আগরতলাতে পেয়েছি, আমরা সবাই অনুভব করি যে এয়ারপোর্টটা হওয়াতে ত্রিপুরার যে এক স্ট্রেচার, এক সম্মান, এক যে ত্রিপুরার মানুষের যেটা বলে এক সুন্দর ভবিষ্যৎ দিকে যাচ্ছে, এয়ারপোর্টে নামলেই তখন মানুষের মধ্যে ফিলিং হয় যে এটা, অনেকে এসে বলছে ত্রিপুরাতে এসে পৌঁছে গেছি না ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি বা মুম্বাইতে। এই যে ব্যাঙ্গালোর মুম্বাই যে মেট্রো সিটি ছিল সেখানেই এই ধরনের এয়ারপোর্ট হতে পারে, নর্থ ইস্টের ছোটো স্টেটে হতে পারে না, সেই ধারণা নরেন্দ্র মোদী পাল্টিয়ে দিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে এত ছোট স্টেট হওয়ার পরেও কৈলাসহরের জন্য এগ্রি হয়ে গেছে আবার এয়ারপোর্ট করবে অতটাই খরচা করে। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে, সিভিল এভিয়েশন মিনিস্টারকে ধন্যবাদ জানাই। আর একটা প্রাইভেট রেজুলেশন আমি এনেছিলাম, আমি জানি না ত্রিপুরা থেকে কোনো এমপি রাজ্যসভাতে কোনো সময় প্রাইভেট রেজুলেশন এনেছে কিনা। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাবো, রাজ্যসভার চেয়ারম্যানকে ধন্যবাদ জানাবো, রাজ্যসভার লিডার অফ হাউস পীয়ূষ গোয়েলজিকে ধন্যবাদ জানাবো। ওনাদের কারণে 2 নম্বরে আমার প্রাইভেট রেজুলেশন ছিল, 1 নম্বরে অন্য একটা ছিল, সেটাকে অ্যাভয়েড করে 2 নম্বরটাকে নিয়ে আর আগরের উপরে আলোচনা করার জন্য হাউসকে 2.5 ঘন্টা দেওয়া, এর চাইতে বড় সম্মান, এর চাইতে বড় অগাধ ত্রিপুরা মানুষের হতে পারে না। এই সুযোগ ত্রিপুরা কোনোদিনে পায়নি। আর আগর বোর্ডের জন্য যেটা আমি তুলেছি, আর সেটা ত্রিপুরাকে 2 থেকে 3 হাজার কোটি টাকার ইকোনমি দেবে, মিনিমাম তৈরি আছে। আর আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের বলতে, আমার গুজরাতে 2-1 জন বিজনেসম্যান এমপি আছেন, ওরা তো আমার পেছনে আসার জন্য প্রস্তুত। আমি বলেছি আমি যাই, তারপর আপনারা আসুন, কারণ ওনারা আগরের উপরে বিজনেস করতে চায়। যখন দেখে যায় হয় ভাই আগরের 1 লিটার তেল 80 লাখ টাকা বিক্রি হয়, আর কৃত্রিমভাবে যেটা ইনজেক্ট করা হয় সেটা 20 থেকে 30 লাখ টাকা লিটার বিক্রি হয়। আমি তোলার সময় বলেছিলাম এই হাউসে হয়তো অনেকে জানেন না, বাস্তবে জানতেন না। তো আজকে ত্রিপুরার নাম এক সুন্দর জায়গা নরেন্দ্র মোদী পৌঁছে দিয়েছেন। এতটা সময় দেওয়া একটা ছোট্ট রাজ্যকে, আমি পার্লামেন্টের মিনিস্টারকেও ধন্যবাদ জানাই ও চেয়ারম্যানকেও ধন্যবাদ জানাই আর পীয়ূষ গোয়েলজিকেও ধন্যবাদ জানাই। একলব্য বিদ্যালয় বিষয়ে সাপ্লিমেন্টারি আমি তুলেছি যে সময়ের মধ্যে যাতে একলব্য বিদ্যালয়গুলো বড় মাত্রা, আগে 4টে ছিল, এখন 18টা 20টাও চলছে, সেগুলি যাতে সময়ের মধ্যে শেষ হয়। আর ফলো আপ করছে কিনা মন্ত্রীজি আশ্বস্ত করেছেন যে রেগুলেটর আছে, সময়ের মধ্যে হবে, ও তাতে আমার এসটি ভাই বোনদের বড় মাত্রায় লাভান্বিত হবে। সৈনিক স্কুল, মাননীয় প্রধানমন্ত্রীজি দেশে 100 নতুন সৈনিক স্কুল চাইছেন। ত্রিপুরা বর্ডার স্টেট, 80% বাংলাদেশের সঙ্গে বর্ডার আমাদের। স্বাভাবিকভাবে এনসিসি ক্যাডার ও সৈনিক স্কুল হলে ত্রিপুরার নজওয়ানরা এবং ত্রিপুরার মানুষের লাভ হবে, কারণ সৈনিক স্কুলের মধ্যে এক দেশাত্মবোধক মানসিকতা তৈরি হয়, এক ডিসিপ্লিনড ব্যক্তিত্ব তৈরি হয়। আর এডুকেশন তো সেটা আছেই। তো স্বাভাবিকভাবে আসাম রাইফেলের যে উদয়পুর এবং তেলিয়ামুড়াতে ওদের কাছে ল্যান্ড রয়েছে, তত একটা তাদের কাছে সেখানে আসাম রাইফেলের জওয়ানরা থাকেন তেমন কোনো নামকোয়াস্তে আছে।
আমি বলেছি যে আসাম রাইফেল প্রথম এগ্রি হয়েছে, তারপর ডিসএগ্রি করেছে। তো উদয়পুর বা তেলিয়ামুড়াতে আসাম রাইফেল জায়গা দিয়ে দিক। রাজ্য সরকার আমরা মার্চ বাজেটে রেখেছি 120 কোটি টাকা কাছাকাছি খরচা হয়, রাজ্য সরকারকে দিতে হয়। আমাদের কাছে টাকা রয়েছে, আমরা সেই টাকা খরচা করে সৈনিক স্কুল করব এবং সেই দিশাতে আমি রাজ্যসভাকে তুলেছি। আমি আশা করি সেগুলি আসবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আর তার সঙ্গে যে রেলওয়ে মিনিস্টার যে অশ্বিনী বৈষ্ণবজিকে অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ, যে ত্রিপুরাতে বড় মাত্রায় অনুকূল ঠাকুর, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত আমরা রয়েছি, প্রায় 13 লাখের কাছাকাছি। আমাদের সরকার আসার পরেই মাননীয় পীয়ূষ গোয়েলজি যখন রেলমন্ত্রী ছিলেন, আপনাদের সবার খেয়াল আছে, খুব কম সময়ের মধ্যে দেওঘর এক্সপ্রেস আমরা চালু করেছি, আগরতলা থেকে দেওঘর পর্যন্ত যায়। তাতে শ্রদ্ধালু সেখানে পৌঁছায় এবং সেখানে আবার সেই ট্রেন দিয়ে ত্রিপুরাতে ফিরে আসে। অনেক দিন যাবৎ আমাদের সমস্ত ঋত্বিকরা প্লাস দেওঘর থেকে যে এই ট্রেনের মধ্যে পেন্ট্রির ব্যবস্থাও, কারণ কি বড় মাত্রার শ্রদ্ধালু যায়, সেখানে তাদের অসুবিধা হয়, নিরামিষ ভোজনের অসুবিধা হয়। তো আমি অনেক সময় তুলেছি, কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রীজিকে যখন বললাম আসার পর এখানে ত্রিপুরাতে, और গিয়ে রেলওয়ে মিনিস্টারকে বললাম, আর আমি একটা পত্রাচার করেছি। আমার লেটার ঠিকভাবে পৌঁছানোর আগেই মাননীয় মন্ত্রী মহোদয় 2 দিনের মধ্যে, যেটা অসম্ভব কাজ ছিল, যে পেন্ট্রি কার করার, পেন্ট্রি সেই ট্রেনে রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এবং এতে ইন্ডাকশান থাকবে, খাওয়া দাওয়া গরম করে, আর স্টেশন ওয়াইজ সেগুলো তুলে নিয়ে আসবে, কোন কোন স্টেশনে থাকবে, নিরামিষ ভোজন হোক সেটাও নিয়ে আসবে। তো সেটা করে দেওয়া, যেই শ্রদ্ধালুরা দেওঘরে যাচ্ছে তাদের জন্য বড় বিষয়। আর এটা খুব কঠিন কাজ, কারণ কি সমস্ত ট্রেনই পেন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও সেটা করা হয়েছে ত্রিপুরার শ্রদ্ধালুর জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনি ত্রিপুরার মানুষের প্রতি শ্রদ্ধাশীল, আপনি ত্রিপুরার মানুষের প্রতি সহানুভূতিশীল, এবং আপনি যেই কাজটা 2 দিনের মধ্যে করে দেখিয়েছেন। মাননীয় রেলমন্ত্রীজি অশ্বিনী বৈষ্ণবজি শুধু হোয়াটসঅ্যাপে মেসেজটা আমার গিয়েছে, তার মধ্যেই করে দেওয়া, লেটার তো আমি পরে লিখেছি। তো তাতে বোঝা যায় যে মোদি সরকার আর মোদি হে তো মুমকিন হ্যাঁ, এই কাজগুলি প্রমাণিত করে ভারতীয় জনতা পার্টি আর মোদি সরকার আলাদা বিষয়, আজকের এই বিষয়গুলির মাধ্যমে প্রমাণিত হয়। আমি রাজ্যসভার এমপি হয়ে গেছি, তার জন্য আমি সব কিছু তুলতে পারবো তেমন নয়, সুযোগ দেওয়াটা বড় বিষয়। কারণ কি বড় স্টেটদেরকে সুযোগ দেওয়া হতো আগে, ছোট স্টেটদেরকে তো পেছনে বসিয়ে রাখা হতো। কিন্তু বিপ্লব দেবকে মাননীয় প্রধানমন্ত্রী পেছনে বসায়নি, 3য় সারিতে বসিয়ে রেখেছে। আগে আমি দেখতাম যে ত্রিপুরা রাজ্যসভার এমপি কোথায় গিয়ে বসে থাকতেন, আমি তো আমার চোখেও পড়েনি কোনো সময়। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীদের আশীর্বাদে এবং ভারতীয় জনতা পার্টির নর্থ ইস্টের প্রতি যে পজিটিভিটি, তার কারণে বিপ্লব দেবকে সামনে রাখেনি, ত্রিপুরাকে সামনে রেখেছে, নর্থ ইস্টকে সামনে রেখেছে। এটা হচ্ছে সোচ। বিপ্লব দেব এক ব্যক্তি আসে যায়, কিন্তু রাজ্য চিরতরে থাকবে আমাদের। তো এত বড় সম্মান আমি পেয়েছি, আমি চিরকৃতজ্ঞ আমার পার্টির প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীদের প্রতি। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আবেদন করব, আমি আমার সাংবাদিক ভাই বোনদেরকে এবং হাউসদেরকেও নিবেদন করব, 2018-তে সবাই মিলে সাথ দিয়েছিলেন, এক উৎসবের মহলে ভারতীয় জনতা পার্টি সরকার এসছে, জাতি জনজাতি মিলে মিশে স্বতঃস্ফূর্তভাবে এই সরকারটা তৈরি করেছে, আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। 2018-তে চলো পাল্টাই নাড়াতে আমাকে মানুষ চলো পাল্টাই ম্যান হিসেবে জানতো। আমি যখন গ্রামে যেতাম, বিপ্লব দেব আমাকে বলতো না, কোনো ছেলে দেখলে ও দেখো চলো পাল্টাই যারা, তো আমার নামই চলো পাল্টাই হয়ে গেছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো ত্রিপুরাবাসীর কাছে আমি আবেদন করি, এইভাবে তোলার যে বিপ্লব দেব সুযোগটা পেয়েছে, ত্রিপুরা মানুষ খুশি আমি জানি। এই সুযোগ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সরকার বলে দিয়েছে, অন্য সরকার হলে সম্ভব ছিল না। ওই পেছনের সারিতে বিপ্লব বসে থাকতো, হয়তোবা বৎসরে
একদিন যদি কোনো কিছু তোলার সুযোগ পেত তো পেত। আজকে এই সুযোগটা পেয়েছে, এই প্ল্যাটফর্মটা পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ভারতীয় জনতা পার্টির সরকার থাকার কারণে। আর তার জন্য আমি নিবেদন করব, আগামী 23-এ যে নির্বাচন আসছে, 2018-তে আমরা মুক্তির লড়াই লড়েছি, মুক্তির জন্য ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে ত্রিপুরা মানুষ, মুক্তি চাইছিল। এবার ভবিষ্যৎ নির্মাণ, ভবিষ্যতের জন্য বিজেপি চাই, ত্রিপুরার ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টি চাই, বিজেপি চাই, নরেন্দ্র ভাই মোদি চাই। কিন্তু মোদি ভবিষ্যৎ দিতে পারে, প্রমাণিত রাজ্যসভাতে এবার প্রমাণ করে দিয়েছে ত্রিপুরার ভবিষ্যৎ যদি কেউ দিতে পারে তো নরেন্দ্র ভাই মোদি দিতে পারে। তার জন্য আপনাদের মাধ্যমে পুরো ত্রিপুরাবাসীর কাছে আমার নিবেদন, আবেদন, কাজে ত্রুটি ভালো খারাপ হতেই পারে, কিন্তু ভবিষ্যৎ তো মোদিই তৈরি করতে পারবে। তার জন্য আপনারা সবাই মিলেমিশে যেভাবে 18-তে আমরা যেই মুক্তির সংগ্রামটা লড়েছি, এবার ভবিষ্যতের সংগ্রামটা লড়ব। আর মোদির হাতে ত্রিপুরাকে তুলে দিয়ে সুন্দর ভবিষ্যৎ আমাদের ছেলেমেয়েদের হোক, আমাদের ফিউচার জেনারেশন হোক, এটাই আমি ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করছি। আর আমার বিশ্বাস ত্রিপুরাবাসী সেই দিশাতে কাজ করবে, কোথাও কোনো কনফিউশন হওয়ার দরকার নেই। মোদিদের নেতৃত্বেই ত্রিপুরাতে আবার সরকার আসবে আমার পূর্ণ বিশ্বাস। আর ভবিষ্যৎ নির্মাণ যদি কেউ করতে পারে সেটা নরেন্দ্র ভাই মোদি করতে পারে। বিপ্লব দেবকে রাজ্যসভাতে পাঠিয়ে মুখ্যমন্ত্রী বানিয়ে প্রমাণিত করেছেন যে ত্রিপুরার মানুষকে মোদিজি সম্মান করেন, ত্রিপুরার মানুষকে চেনেন, বোঝেন। আর তার সঙ্গে সঙ্গে লোকসভাতে ড্রাগসের উপরে একটা ডিসকাশন হয়েছে, মাননীয় গৃহমন্ত্রীজি তুলে ধরেছেন পুরো দেশের মধ্যে নেশামুক্ত ত্রিপুরার স্লোগান 2018-তে এসে আমিই দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আর আজ মাননীয় গৃহমন্ত্রীজি লোকসভাতে যখন পেশ করেছেন ডেটা, তার মধ্যে দেখেন পুরো দেশের মধ্যে ড্রাগসের উপরে সবচেয়ে বেশি কাজ যদি কোনো সরকার করে রয়েছে ত্রিপুরা সরকার নেশামুক্তিতে করেছে। শুধু 18 না 18, 19, 20, 21 সমস্ত ডাটা প্রমাণিত করে সবচাইতে ড্রাগসের উপরে যদি কোনো সরকার কাজ করেছে, মহিলাদের সুরক্ষার কাজ করেছে, তো ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সরকার কাজ করেছে, সরকার প্রমাণিত। তাই আপনাদের মাধ্যমে আবারও আমার করজোড়ে নিবেদন সমস্ত ত্রিপুরাবাসীর কাছে, আমি আসবো আপনাদের কাছে। কাল থেকে আমি ত্রিপুরার গ্রামে গঞ্জে যেভাবে 18-তে আমাকে দেখেছে আপনারা দেখবেন। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আর আপনাদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা আছে তাদের মধ্যে অনেক সময় সব কী হলো না হলো এগুলো নিয়ে একটু হয় ঝামেলা। আসবো আমি আপনাদের কাছে, যাব। যতটা আমাকে 18-তে পেয়েছেন, 17-তে পেয়েছেন, 16-তে পেয়েছেন, এবার আমার হাউস শেষ, আমি চলে এসেছি। হরিয়ানাতে আমি যাব, হরিয়ানা চিফ মিনিস্টারকে কালকে আমি বলে দিয়েছি, পেহেলে ত্রিপুরা তারপর হরিয়ানা। আগে ত্রিপুরা জিতে নেই, মোদিজিকে লাগবে, মোদিজি ছাড়া ত্রিপুরা ভবিষ্যৎ হবে না। মোদি না থাকলে ত্রিপুরার কথা বিপ্লব দেবার রাজ্যসভাতে ওঠার কোনো সুযোগ নেই। আর মোদি না থাকলে ত্রিপুরার আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই। মোদি না থাকলে ত্রিপুরার এডুকেশনাল যে ডেভেলপমেন্ট হচ্ছে তার কোনো চান্স নেই। মোদি না থাকলে ত্রিপুরার মানুষের কাছে কোনো স্বপ্ন নেই। তার জন্য আবারও আমি করজোড়ে নিবেদন করছি ত্রিপুরাবাসীকে, আসুন সবাই মিলে ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার করি। ধন্যবাদ। আমাকে কিছু জিজ্ঞাসা করলে করতে পারেন। আমি তো বললাম, আমি গ্রামে গঞ্জে দৌড়ে পালাবার মতো মানুষ, আমি তো সেই দিশাতে আমি কাজ করব। আর ভবিষ্যতের জন্য ত্রিপুরা, কারণ কি মুখে বলেছি বিপ্লবের ভবিষ্যতের জন্য ऐसा नहीं है। আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা মানুষ প্রথমবার দেখেছে যে 25 বছর পরে কি হবে তার রূপরেখা এই সরকার তৈরি করে মানুষের সামনে রাখতে সম্ভব। সেটা 19-20 হতেই পারে, 18-20 হতে পারে, কিন্তু প্রথমবার ত্রিপুরা মানুষ দেখেছে কোনো ছেলে মেয়ে যখন তার ফিউচার তৈরি করবে, পড়াশোনা করবে, সে দেখতে পারবে যে 2047 পর্যন্ত কি হবে তার একটা রূপরেখা ত্রিপুরার সরকার তৈরি করে মানুষের সামনে রেখেছে। আমি শুধু মুখেই বলছি ভবিষ্যতের জন্য বিজেপি, তেমন নয়, কাজে করে ভারতীয় জনতা পার্টির সরকার দেখিয়েছে ভবিষ্যতের জন্য বিজেপি কমিউনিস্ট পার্টির কাছে বা অন্য পার্টি, কংগ্রেসের কোনো পার্টির কাছে ভবিষ্যতের জন্য তাদের পার্টি করবে, তো তাদের কাছে কোনো রূপরেখা নেই। আগামী 25 বছরে কী করবে, আগামী 5 বছর কী, আগামী 1 বছরে করবে, তার রূপরেখা ওদের কাছে নেই। তার জন্য যেটা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমি বলি, কাজ করে বলি, কারণ মোদি হে তো মুমকিন হ্যাঁ, মোদি হে তো সব কুছ হ্যাঁ। দেখুন, এডিসি দখল করে নিয়েছে
আমরাও তো 12টা সিটে প্রতিনিধিত্ব করেছি, 10টা সিট জিতে এসেছি। তো স্ট্রাইক রেট আমাদের এক চাইতে ভালো। ওনারা 28টা সিটের মধ্যে প্রার্থী দিয়েছে, 18টা জিতেছে। ঠিক, তো গমকো গণিত 28টাতে দাঁড় করিয়ে 18টা জিতেছে, আমরা 12টা দাঁড়িয়ে 10টা জিতেছি। তো স্ট্রাইক রেট আমাদের ভালো। আমাদের এয়ারলাইন্সকে দিয়েছে, ওরা জিততে পারেনি, আলাদা বিষয়। রাজনীতি সবসময় সব জায়গায় এক থাকে না। আর ত্রিপুরার মানুষ জানে, জনজাতিরা জানে যে রাজ্যসভা হোক, লোকসভা হোক আর ভারত সরকার হোক, জনজাতি শুধু ত্রিপুরার না, পুরো দেশের জনজাতির জন্য যদি কেউ কোনো কাজ করেছে হাইয়েস্ট মানে র্যাঙ্কিং রেখে, তো মোদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। রাষ্ট্রপতি একজন মহিলা এসটিকে বানানো হয়েছে। আর যেটা আমি এবার নর্থ ইস্টের বিষয়ে যেভাবে তোলার সুযোগ রাজ্যসভাতে আমরা পেয়েছি, সেই সুযোগ কোনোদিন নর্থ ইস্টবাসী পায়নি। তো সেই কারণে কেউ রিজনাল পার্টি করুক, তার পক্ষে বিপক্ষে আমি নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টি ছাড়া কারোর অস্তিত্ব নেই, মোদি ছাড়া কারোর অস্তিত্ব নেই। মোদি যদি একদিন সরে যায় বা ভারতীয় জনতা পার্টি যদি একটু সরে যায়, তো তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে বাস্তব কথা। দেখি, বিজেপি ছাড়া মস্তিত্ব, মথা যাই করতে চাইছে, যাই করতে হবে, তো বিজেপির কাছে আসতে হবে। ও তো আমি তৈরি করিনি। ওনার ডিসকাশনের রাস্তা এখান দিয়ে যাবে, আর কোনো রাস্তা নেই। চায়না থেকে হবে না, পাকিস্তান থেকে হবে না, কংগ্রেস থেকে হবে না, কমিউনিস্ট থেকে হবে না। ওদের তো নিজেরই ঘর নেই, নিজের জায়গা নেই। কমিউনিস্ট আর কংগ্রেসের জায়গাই নেই, এক তো রাস্তাতে আছে চলাফেরার মধ্যে। আর কমিউনিস্টের তো অস্তিত্বের কী আছে সেটা জানে। কমিউনিস্ট এক পুরনো ধারায় রাজনীতি করে, ভারত পুরনো ধারা নেই। আজ এক স্যাটেলাইটের ভারত, দুনিয়ার মধ্যে সবচেয়ে সস্তা স্যাটেলাইট যদি কেউ দিয়ে থাকে ব্যবস্থা, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীর সরকার। আর দুনিয়াতে সবচেয়ে বেশি যে কোভিডের সময় মোকাবেলা করে সাকসেস হওয়া, ভারতীয় জনতা পার্টির সরকার, মোদী সরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাবো। কালকে ক্যাবিনেট এনে আবারও 1 বছরের জন্য 5 কিলো করে চাউল 81 কোটির উপরে মানুষের ব্যবস্থা করে দেওয়া, চারটিখানির কথা না। তার সঙ্গে 1 র্যাঙ্ক 1 পেনশনের যে পেনশনটা রিভিউ করে বাড়িয়ে দেওয়া, চারটিখানি কথা না, মোদী সরকারই করতে পারে। তো একের পর এক জনমুখী কাজ যদি কেউ করেছে, নরেন্দ্র মোদী সরকার করেছে। এখন যে কোভিডের একটা প্রভাব চায়নাতে বড় মাত্রায় এসছে আমরা জানি, কিন্তু আমার কাছে ভালো লেগেছে ওই দিন যখন স্টেটমেন্ট দিয়েছিল হেলথ মিনিস্টার, তার আগে আমরা তৈরি করতে পারিনি, লকডাউনে থাকতে হয়েছে। এবার তো লকডাউনে যায়নি, কারণ কি, যখন স্টেটমেন্টটা দিয়েছে তার মধ্যে যে ভারতবর্ষের প্রত্যেক জায়গাতে আমাদের সমস্ত কিছু ওষুধপত্র দিয়ে অক্সিজেন প্লান্ট সব কিছু রেডি আছে, তো আমাদের ভয় নেই। আমরা সাবধানের সঙ্গে থাকবো, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণে মোদি আছে, ব্যবস্থা আছে। 2018 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীর মুখ আপনি ছিলেন। এই যে নির্বাচনের মুখে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ইলেকশন লড়ব। ঠিক, আমরা 18 তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই লড়েছি। নরেন্দ্র ভাই মোদী আমাদের মূল চেহারা নয়, উনি ভারতবর্ষের মানুষের ভবিষ্যৎ দ্রষ্টা। ওনার কাছে 130 কোটি ভারতবাসীর যে ভবিষ্যৎ নির্ভর করে। আর মোদী মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা বোঝেন এবং সেই হিসেবে কাজ করেন, আর কাজ করে ইমপ্লিমেন্ট করে সাকসেস হয়ে দেখিয়েছেন। তার জন্য মোদিজির বিকল্প কোনো কিছুই নেই। আমি বিলুনিয়াতে গিয়েছিলাম, একটা কার্যক্রমে বলছিলাম ভবিষ্যতের জন্য বিজেপি। তখন আমি 3টে প্রশ্ন করে পাবলিককে বলেছি, আচ্ছা বলুন তো, আপনার ছেলে মেয়ে আছে, ভবিষ্যতের জন্য বিজেপি বলছি, আমার নেতা তো মোদি, তো আপনার ছেলে মেয়েকে মোদির কাছে দেবেন না রাহুল গান্ধীর কাছে দেবেন না সীতারাম ইয়েচুরির কাছে দেবেন? সবাই বলছে মোদির কাছে দেবো, এদের কাছে দিলে কি হবে? মানুষ এটা বুঝে তার ভবিষ্যৎ কার হাতে দেওয়া উচিত। মোদির কাছে দিলেই ভবিষ্যৎ স্বয়ংসম্পূর্ণ থাকবে, সাকসেস হবে। মানুষ, ত্রিপুরা মানুষ বুদ্ধিমান, বোঝে, চাই সেটা জনজাতি হোক, অনুসূচিত জনজাতি হোক, আর সাধারণ ত্রিপুরা মানুষ হোক। দেখুন, সেটা তো এখন আমি ভবিষ্যৎ দ্রষ্টা তো নেই বা জানি না, আমাকে হঠাৎ করে আপনারা প্রশ্ন করেছেন। কিন্তু যেটা ওনারা চাইছেন বা বলছেন, সে বিষয়টা কার সামনে রাখবেন? ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার। তো সেই কারণে আমি বলছি, কারণ কি, রাস্তা তো ওখানে। আর তারপরও আমি যতটা বুঝি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে ত্রিপুরা সুন্দর ফিউচার নির্মাণ করা।
কমিউনিস্ট পার্টি ফিউচার নির্মাণ করতে পারে না, ফিউচার ধ্বংস করতে পারে, প্রমাণিত। আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো কমিউনিস্ট নেতার বিরোধী নেই, কারণ কমিউনিস্টের কাছে ফিউচারের প্ল্যান নেই, কমিউনিস্টের কাছে চাঁদার প্ল্যান আছে। এখন শুনেছি, আমি দিল্লি থেকে আসার আগে এখন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে অনলাইনে চাঁদা চাইছে, তো ওরও ব্যবস্থা আছে। কিন্তু ফিউচার নির্মাণ করবে কীভাবে, চট্টগ্রাম বন্দর কীভাবে তৈরি করবে, নতুন এয়ারপোর্ট কীভাবে তৈরি করবে, তারপরে ট্রাইবালদের ডেভেলপমেন্ট কীভাবে হবে, 1300 কোটি টাকার স্কিম এনে এডিবি থেকে ট্রাইবালদের ওভারঅল ডেভেলপমেন্ট কথা চিন্তা করা, এইগুলো ন্যাশনাল হাইওয়ে করা, এগুলো ভারতীয় জনতা পার্টির সরকার করতে পারে, মানুষ বোঝে, এবং সেই দিশাতে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করেছে। हमारा स्टाइल ऐसा ही है, आपने परसों दिन तो देख मेरा स्टाइल वही है। দেখুন, মুখ্যমন্ত্রীর নির্ণয় পার্টি তৈরি করে, পার্টি হাইকমান্ড তৈরি করে, তো স্বাভাবিক আমার হাইকমান্ডের উপর, পার্লামেন্ট বোর্ডের উপর পূর্ণ বিশ্বাস আছে। যাকেই মুখ্যমন্ত্রী নির্বাচিত করবেন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সক্ষম, সঠিক সিদ্ধান্ত নেবেন, এবং যেটা মানুষের বিষয় আপনি বলেন, ত্রিপুরার মানুষ যেটা চাইছে মোদিজি সেই কাজই করছে, আগামী দিনে সেটা প্রমাণিত হবে। 2024 লোকসভা নির্বাচন এবং 23 ত্রিপুরা বিধানসভা নির্বাচন, বিরোধীদের অভিযোগ ইতিমধ্যেই আপনিও হয়তোবা শুনতে পেয়েছেন যে করোনাকে এবারও হয়তোবা তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করবে। এই পরিস্থিতিতে আপনার কি বক্তব্য? এগুলো হচ্ছে নির্বাচন হারার আগে বাহানা করা, নির্বাচন হেরে যাবে তার জন্য আগেই থেকে এগুলো শুরু করে দিয়েছে। এখনো নির্বাচন ঘোষণা হয়নি, ঘোষণার আগেই যদি এগুলো বলেছে, মতলব এরা হেরে গেছে। ভাই, কোভিড হোক, জ্বর হোক, আর টাইফয়েড হোক, যারা জিতে টাইফয়েডও জিততে পারে, জ্বরও জিততে পারে, করোনাতেও জিততে পারে। উত্তরপ্রদেশেও তখন করোনার প্রভাব ছিল, উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার এসছে, করোনার প্রভাব ছিল, তো ওখানেও প্রবলেম হচ্ছিল, এবং যোগীজির উপরে আরোপ লাগানো হচ্ছিল যোগীজি সঠিকভাবে করতে পারছে না, মানুষ খেপে গেছে, এইবার বিজেপিকে শেখাবে। বিজেপিকে কি শিখিয়েছে? যোগীজিকে আবার সরকার বানিয়ে দিয়েছে। তো মানুষ জানে, মহিলারা জানে, নজওয়ানরা জানে যে ভবিষ্যৎ কোথায় আছে, সেই দেশের সাথে কাজ করবে। আর যেটা আপনি বলছেন বিরোধীরা যদি এই আরোপ শুরু করে দিয়েছে, তার মানে বিরোধীরা ময়দান ছেড়ে দিয়েছে। দেখুন, প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির সর্ববৃহৎ নেতৃত্ব, মোদির যে ব্যক্তিত্ব তার সীমানা নেই আজকের দিনে, ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব। বাকি বিষয় হচ্ছে ত্রিপুরাতে সরকারটা মোদিই সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। মোদি যে এসছেন সেটাই বলে গেছেন। তো প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সিপিএম 2017 পেছনে দিয়ে গেলে 48,000 ঘর দেয় গ্রামীণ, আমরা দিয়েছি 2,35,000। তো হ্যাঁ, তো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রীর স্কিম, রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী সেটা ওই দিন ভাষণও বলেছেন। জল জীবন মিশনের মাধ্যমে জল দেওয়ার বিষয়, কমিউনিস্ট পার্টি থাকতে 2.4% জল কানেকশন দিয়েছেন, এও পয়সা দিয়ে। আর বিনা পয়সাতে এখন 55%-এর উপরে জলের কানেকশন মানুষের কাছে চলে গেছে। তো জল জীবন মিশন মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম, কিন্তু আমরা ইমপ্লিমেন্ট রাজ্য সরকার সঠিকভাবে করেছি, এবং সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী দিন 1-2টা উদাহরণ দিয়েছে। ত্রিপুরা স্বচ্ছ ভারতের নাম্বার 1, তারপরে ত্রিপুরা 1 কার্ড 1 নেশনে, দেশের মধ্যে 3 রাজ্যের মধ্যে 1। তো অনেক কাজ ইমপ্লিমেন্টেশনে ত্রিপুরা নাম্বার 1 থেকে 5-এর মধ্যে আছে। সেটা রাজ্য সরকারের নিশ্চিত উপলব্ধি। আর রাজ্য সরকার যেটা কাজ করেছে মাননীয় প্রধানমন্ত্রীদের দিশানির্দেশেই কাজ করেছে, আর তার জন্যই সাকসেস হয়েছে।
দেখুন, আমি তার আগেও বনমালীপুরে যখন আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমাদের দুলালদা চাইতেন যে আমাকে দুলালদা ব্যক্তিগত বলেছে আপনি বড়দালিতে দাঁড়ান। আমি বলে দুলালদা আমি তৈরি করতে পারবো না, নির্ণয় তো পার্টি নে, আমি তো অন্য জায়গায় যেতে চাইছিলাম। কিন্তু তৎকালীন সভাপতি আদরণীয় অমিত ভাই শাহজি বলেছেন না তুমি বনমালীপুরে দাঁড়াও, তো ওনার নির্ণয় হয়েছে। এখনও নির্ণয় মাননীয় প্রধানমন্ত্রীজি, গৃহমন্ত্রীজি और সর্বোপরি পার্টি প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি নেবেন। ওনারা যে নির্ণয় করবেন সেটা ত্রিপুরার হিতে হবে, বিপ্লবদেব সেটা বুঝে আর সেটা জানে। আমারও বিশ্বাস আছে, আপনারও বিশ্বাস রাখুন, এই তিন ব্যক্তি জোর নির্ণয় নেবে ত্রিপুরার হিতে করবে এবং সেই দিশাতেই যাবে। দেখুন, আমাদের পার্টিতে টিকিট অ্যাকসেপ্ট করার না অ্যাকসেপ্ট করার মতো সিস্টেম নেই। পার্টি যেটা বলে সেটাই করবে। বিপ্লবদেবকে রাজ্যসভাতে পাঠিয়েছে, বিপ্লবদেবকে বলেছে আমি যাচ্ছি না, বিপ্লবদেব চলে গেছে। যাওয়ার পরে ওখানে আমাকে সুযোগ দিয়েছে, এত বড় প্ল্যাটফর্ম পেয়েছে। সাচমুচ আমি বলি, আমি রাজ্যসভাতে আমি অনেক সময় 17 বছর দিল্লিতে ছিলাম আর ওই ফিল্ডেই ছিলাম, কিন্তু রাজ্যসভা হাউসে বসে ডিসকাশন করা আর পুরো ভারত দেখা, ওখানে বসলে পুরো ভারত দেখা যায়। আর আলাদা আলাদা কেরালার এমপি একজনের বলছে, ত্রিপুরার একজন, আসামের একজন, জম্মু কাশ্মীরের একজন, পুরো ভারত ওখানে দেখা যায়। ও ক্লাস হ্যাঁ, ডিবেট ইয়ে খুলতা হয় ওয়া। তো যেটাই করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, যাই করেন ভালো করেন, ও আগামী দিনও ত্রিপুরা মানুষের ভালো হবে, সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে, এটা আমার বিশ্বাস। তার জন্য তো রেজলিউশন এনেছি, পার্লামেন্টে তুলেছি, 2.5 ঘন্টা আলোচনা হয়েছে। প্রতিবন্ধক কোথায়? প্রতিবন্ধক 25,000 মেট্রিক টন এক্সপোর্ট করার পারমিশন ভারত সরকার দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আমি বলেছি ওই দিন। কিন্তু যে নিয়মটা বানিয়ে রেখেছে এক্সপোর্ট করার, সেটা অনেক কঠিন পদ্ধতি করেছে। সেটাকে সরলীকরণ করার জন্যই আমি হাউসে তুলেছি। আর আগামী দিনের সেটা সরলীকরণ করতেই হবে, কারণ বিপ্লব দেব ওহা बैठे हैं, করবে না, করতেই হবে, क्योंकि আমি ওখানে বসে আছি। ये मेरा पूरा विश्वास। আগর এক্সপোর্ট হবে, সরলীকরণ করতে হবে, কারণ সেখানে মোদিও আছে। দেখুন, স্বাভাবিকভাবে 2018-তে নেশামুক্ত ত্রিপুরার স্লোগান আমরা তুলেছি এবং মহিলারা বড় মাত্রা সাপোর্ট করেছে সেটা, এবং মহিলাদের আশীর্বাদ আমি আজও পাই আর তখনও পেয়েছিলাম ওনাদের সাপোর্ট। যে এই ধরনের উদাহরণ আছে যে কেউ ড্রাগস নিয়ে যাচ্ছিলেন, অটোর মধ্যে 3 মহিলা মিলে ধরে নিয়েছে, ধরে পুলিশকে খবর দিচ্ছে আসো ভাই ওকে ধরেছি। তো এই ধরনের স্বতঃস্ফূর্ততার কারণেই এই রেজাল্ট এসছে। এবং যেটা 18 থেকে শুরুয়াত হয়েছে, আমি বলবো সেটার গতি আরও বাড়ানো দরকার। কিন্তু ড্রাগস এমন একটা বিষয়, সেটা আমাদের যেই ভবিষ্যতের কথা আমি বলছি, ভবিষ্যতের জন্য বিজেপি, তো ভবিষ্যতের জন্য বিজেপি কেন? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হেলথ, এডুকেশন, তার জন্য নাকি ড্রাগসের জন্য? ড্রাগসকে শেষ করতে হবে, ওগুলোর দিকে ধাবিত হতে হবে, স্পোর্টসের দিকে ধাবিত হতে হবে, আর সেই দিশাতে আমরা কাজ করছি। আমি আশা করি যেই কাজটা আমরা 2018-তে নেশামুক্ত ত্রিপুরা স্লোগান ধরে শুরু করেছি সেটা প্রমাণিত। কিন্তু তাতে আমরা স্যাটিসফাইড নই যে আমরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে, সে জার্নালিস্ট হোক, ওকিল হোক, পুলিশ ব্যবস্থা হোক, জুডিশিয়ারি ব্যবস্থা হোক, কোনো জায়গায় যাতে কারোর তরফ থেকে কোনো নেগলেন্সি না হয়, এই ধরনের সঙ্গে যারা যুক্ত থাকে, যে কোনো পার্টির হোক, তাদের উপর কার্যবাহী করা উচিত এবং সিজ করা উচিত এবং তাদের শাস্তি পাওয়া উচিত। দেখুন, ডাটা তো বলে অনেক কমেছে। যদি এগুলো না করতাম তাহলে হয়তো আপনারা মানে ড্রাগসের সাম্রাজ্যে বসে থাকতেন, বিজেপির সাম্রাজ্যে বসে থাকতেন না। হয়তোবা বিজেপি সরকার যদি না আসতো আর বিজেপির মুখ্যমন্ত্রী যদি না আসতো, হয়তোবা আজকের দিনে প্রতি ঘরে ঘরে ড্রাগস চলে যেত। দেখুন, কাটছে হচ্ছে, কিন্তু যেটা আমি বললাম ডেটা প্রমাণিত, পুরো অল ওভার ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1-এ রয়েছে। তো এমনিতে তো হয়নি, কিন্তু সেটা আমরা এসে তৈরি করেছি তেমন নয়। বিগত 25-30 বছর যাবৎ সেগুলো ডেভেলপ করেছে, কেউ তার মধ্যে কোন কার্যবাহী করেনি। তার আগে সিজার কত ছিল, কতটা কেস হয়েছে, কতজনকে অ্যারেস্ট করেছে, কতজনের জেল হয়েছে। তো
এগুলি প্রমাণিত করে যে কোনো একটা ব্যবস্থা যখন একটা লম্বা সময় যখন চলে সেই ব্যবস্থাটা ব্যবস্থিতভাবে চলে যায়, তো সেটাকে আবার নতুন করে তৈরি করার সময় লাগে। এবং ভারতীয় জনতা পার্টির সরকার প্রথম দিন থেকে তার বিরুদ্ধাচারণ করছে এবং আগামী দিনও করতে থাকবে। আমি যখন বলছিলাম আপনি কোথায় ছিলেন? দেখুন, অনীহাটা কেন হচ্ছে সেটা তো বসে এক রাষ্ট্রের বিষয়ে এখানে দেওয়া উচিত নয়, কিন্তু সেই কাজটা করে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আর মোদী সরকারের কাছে সেই ক্ষমতা আছে, এটা আমি বিশ্বাস করি। এখন রাজ্যসভাতে সেগুলো সবগুলো তুলে ধরেছি। আমার বিশ্বাস কম সময়ের মধ্যে তাদেরকে এগুলো করতে হবে। এবং বাংলাদেশ এবং ভারতবর্ষ শুধু বন্ধু না, এক সাংস্কৃতিক বন্ধন রয়েছে আমাদের সঙ্গে। তো সেটা প্রত্যেক দেশেরই একটা কাজকর্ম করার একটা সিস্টেম থাকে। তো স্বাভাবিকভাবে যেখানেই প্রবলেম হয়েছে নিশ্চিত বাংলাদেশ সরকার এগুলো রাজ্যসভাতে ওঠার পর ধ্যান দিতে হবে, সেটা বাধ্যতামূলক। দেখুন, আমাকে জিজ্ঞাসা করলে তো আমি বলবো 60-60, 60-60। তো এই কারণে কোনো পলিটিশিয়ানকে জিজ্ঞাসা করা কত জিতবেন, যে একটা সিটও জিতবে না তাকে জিজ্ঞাসা করলে কোনো সরকার বানাচ্ছি। এবার আপনি অ্যাসেস করবেন সরকার দিতে পারে। এখন আমি কোন পার্টি বলবো না, এমন আছে যে একজনের পার্টি, তো একজনের পার্টি হলো রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, ঘোষণা দেয় নিজেকে। জিজ্ঞাসা করলে বলে ত্রিপুরা ইলেকশন, বলে হ্যাঁ সব সিট জিতবে। ইলেকশনে দল কোনোদিন বলে যে আমি ইলেকশন কোনোদিন করতে পারবে না, তার কাছে লোকই আসবে না, যে ছিল এরাও ছেড়ে চলে যাবে। তার জন্য কোনো রাজনৈতিক দলকে আপনি জিজ্ঞাসা করবেন কত সিট পাবেন, সবাই বলবে 60-এর মধ্যে 60। কিন্তু শাসক দল আমরা 60-এর মধ্যে কত পাবো সিট, সেটা আপনারা তার জন্য অ্যাসেসমেন্ট করতে পারবেন। করোনার মোকাবেলা বিজেপি সরকারই করেছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বিজেপি করেছে, ভবিষ্যৎ বিজেপি পারে। ত্রিপুরাতে যে বাজেট, যেটা কমিউনিস্ট সরকার থাকাকালীন 2017 14,000 কোটি টাকার বাজেট ত্রিপুরার হতো, আজকে প্রায় 1,000 কোটি টাকার কাছে নিয়ে গেছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়িয়েছে, ট্যাক্স রেভিনিউ কালেকশন, পার ইনকাম বাড়িয়েছে, পার ইনকাম কৃষকদের এডুকেশনাল হায়ার এডুকেশনের যে মান তা বেড়েছে। ট্রিপল আই রেজাল্ট 100% প্লেসমেন্ট হয়েছে, 1,25,00,000 টাকা করে প্যাকেজ করে। এগুলো প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি ব্যবস্থিত সরকার দিতে পারে এবং ফিউচার দিতে পারে। হ্যাঁ, এমনি তো খিদা বেশি, আমি দেখেন রোববারে বেরিয়ে যাই, মানুষের বাড়ি থেকে ভাত খাই, তো সেই কারণে দেখুন মানুষের আশীর্বাদ উপর নির্ভর করে। আর একটা রাজনৈতিক অঙ্কগণিত থাকে, আগামী 7-8 দিনে কি হবে তার উপর নির্ভর করে। ইকুয়েশন সঠিক হয়ে গেলে তো 60-60 আসবে, আর যদি ইকুয়েশন এদিক এদিক হয় অথবা 50, 40, 45 তার মধ্যে থাকবে। ঠিক, তো তার জন্য ভারতীয় জনতা পার্টি কোনো মতেই 2018 যে সিট পেয়েছে তার চাইতে অনেক উপরে যাবে, নিচে যাওয়ার কোনো প্রশ্ন নেই। কারণ কি, ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করেছে, কাজ করার সময় ভুল ত্রুটি হয়, যে কাজ না করে তো ভুল ত্রুটি করবে না। আর ত্রিপুরা মানুষ বুঝে গেছে যে যারা মূল বিরোধী পার্টি ইলেকশন আসার আগেই অনলাইনে চাঁদা শুরু করেছে। অনলাইনে ওই সময় ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতির ব্যবস্থা করেনি, কিন্তু অনলাইনে চাঁদা তোলার ব্যবস্থা করে দিয়েছে। তো মানুষ বুঝে গেছে। আর ওইদিকে আমার সাংবাদিক বন্ধু গৌতম বলছে যে করোনা এসে গেছে, তাও বলছে, তার মানে হার মেনে গেছে ইলেকশন হওয়ার আগে। মাননীয় প্রধানমন্ত্রী যখন রাজ্যে এসে ডেন্টাল কলেজের উদ্বোধন করলেন, সেই জায়গায় দেখা যাচ্ছে বিরোধীরা এই ডেন্টাল কলেজ নিয়ে পরিকাঠামোগত অনেক দুর্বলতার অভিযোগ সামনে আসছে। আপনার কি বলবেন? দেখেন, ভালো একটা কাজ হলে তার প্রশংসা করা উচিত।
আমরা যখন নিজে বাড়ি ঘর তৈরি করি সব কিছু সঠিকভাবে রুমে থাকে না, আমরা ঘরে চলে যাই, তারপরে ধীরে ধীরে তাকে সেট আপ করি। কিন্তু তার জন্য আপনার বাবা যদি বলে আপনাকে, আরে তুই একটা বাড়ি ঘর করলি, ড্রয়িং রুমটার তো সোফাটা ঠিক মতো রাখলি না, ऐसा কোনো বাবা তার ছেলেকে বলে না। তার ছেলেকে এটাই বলে, হ্যাঁ নিজের রোজগার করে একটা বাড়ি করেছো, ঘর করেছো, খুব শান্তি হয়েছে। ওই জায়গা চিন্তা করা উচিত। ত্রুটি বিচ্যুতি না বের করে ডেন্টাল কলেজ ত্রিপুরাতে শুরুয়াত হতে চলছে, তার জন্য সাধুবাদ দেওয়া উচিত। मेन ऑपोजिशन तो यहाँ कम्युनिस्ट पार्टी है, प्रमाणित है, क्योंकि उनके पास 15 सीट है और साथ ही साथ हर जगह पे इनके कार्यकर्ता हैं। तो इस हिसाब से देखें तो कम्युनिस्ट पार्टी मूल ऑपोजिशन है हमारे। बाकी कांग्रेस और बाकी सब पार्टी के यहाँ कोई अस्तित्व नहीं है, और थर्ड पार्टी को यहाँ कोई वोट नहीं देता। देखिए वो उत्थान पतन वो सब चलता रहता है, ये सब उत्थान होता है, पतन होता है। मैंने देखा ये, चाहे तो आपको INPT हो, ट्यूजीज हो, IPFT हो, ऐसा हमारे प्रदेश में रीजनल पार्टी बनती है और अपना अपना दायित्व निभाती है, और समय समय पर इसका चेहरा भी हम लोगों ने देखा है और त्रिपुरा का जनता भी जानते हैं, और वो सब दल में जो नेता है इनको भी इसके बारे में जानकारी है। देखिए मैं परमानेंट टेम्पोररी इसमें नहीं जाऊंगा। मुझे जो कहना मैंने आपको स्पष्टता के साथ बताया, ये प्रमाणित है जो मैंने कहा। कुछ दिया है इन लोगों को, वो भी रखो ना। বর্ধনের সমস্যা দিয়ে লাগছে ऐसा আমি তার জন্য বলি नहीं, ऐसे मुख्यमंत्री तो पार्टी तय करता है। चिंता मत करो, काम करो। मोदी है तो मुमकिन है, बस उतना ही लिखना। और মনে রাখেন আমার যেই জায়গা নিচে जहाँ नहीं बॉयसे सर्वोत्तम स्थान दिए। राज्यसभा में ऐसा नहीं होता जो एक ही MP को बार बार बोलने दिया जाता। भारत माता की, भारत माता की। कार्यक्रम में उपस्थित त्रिपुरा के राज्यपाल श्री सत्यदेव नारायण आर्य जी, यहाँ के लोकप्रिय मुख्यमंत्री श्री माणिक साहा जी, केंद्रीय मंत्रिमंडल में मेरी सहयोगी प्रतिमा भौमिक जी, त्रिपुरा विधानसभा के अध्यक्ष श्री रतन चक्रवर्ती जी, उप मुख्यमंत्री श्री जिष्णुदेव वर्मा जी, मेरे मित्र सांसद श्री विप्लव देव जी, त्रिपुरा सरकार के सभी सम्मानित मंत्रीगण और मेरे प्यारे त्रिपुरा वासियों, नमस्कार। खुलुमखा। माता त्रिपुरा सुंदरीर पुण्यो भूमिते ऐसे आमी निजे के धन्य मने करছি। माता त्रिपुरा सुंदरीर এই পুণ্য ভূমিকে আমার প্রণাম জানাই। सबसे पहले तो मैं आप सबकी सर झुका करके माफी मांगता हूं, क्योंकि मुझे करीब 2 घंटे आने में देर हो गई। मैं मेघालय में था, वहां समय जरा ज्यादा गया
और मुझे बताया गया कि कुछ लोग तो 11-12 बजे से बैठे हैं। आप लोगों ने ये जो कष्ट उठाया और इतने आशीर्वाद देने के लिए रुके रहे, मैं आपका जितना आभार व्यक्त करूं इतना कम है। मैं सबसे पहले त्रिपुरा के लोगों का अभिनंदन करता हूं कि आप सबके प्रयास से यहां स्वच्छता से जुड़ा बहुत बड़ा अभियान आपने चलाया है। बीते 5 वर्षों में आपने स्वच्छता को जन आंदोलन बनाया है। इसी का परिणाम है कि इस बार त्रिपुरा छोटे राज्यों में देश का सबसे स्वच्छ राज्य बनकर उभरा है। साथियों, मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा की विकास यात्रा को आज नई बुलंदी मिल रही है। कनेक्टिविटी, स्किल डेवलपमेंट और गरीबों के घर से जुड़ी सभी योजनाओं के लिए आप सभी को बहुत बहुत बधाई। आज त्रिपुरा को अपना पहला डेंटल कॉलेज मिला है। इससे त्रिपुरा के युवाओं को यहीं पर डॉक्टर बनने का अवसर मिलेगा। आज त्रिपुरा के 2 लाख से अधिक गरीब परिवार अपने घर में, नए पक्के घर में गृह प्रवेश कर रहे हैं। इनमें से अधिकतर घरों की मालकिन हमारी माताएं बहनें हैं। और आप सबको पता है, ये एक एक घर लाखों रुपयों का बना है। बहुत सी बहनें ऐसी हैं जिनके नाम पर पहली बार कोई संपत्ति दर्ज हुई है। लाखों रुपयों के मकान की मालकिन मैं इन सभी बहनों को आज त्रिपुरा की धरती से, अगरतला की धरती से मेरे त्रिपुरा की माताओं बहनों को लखपति बनने के लिए बहुत बहुत बधाई देता हूं। गरीबों के घर बनाने में त्रिपुरा देश के अग्रणी राज्यों में है। माणिक जी और उनकी टीम बहुत प्रशंसनीय काम कर रही है। और हम तो जानते हैं, हमारे यहां तो कोई रात को एक आश्रय भी दे देता है तो भी जिंदगी भर आशीर्वाद मिलते हैं। यहां तो हर एक को सर पर पक्की छत मिली है। इसलिए त्रिपुरा का भरपूर आशीर्वाद हम सबको मिल रहा है। और मैं एयरपोर्ट से यहां आया, थोड़ी देर इसलिए भी ज्यादा हो गई, पूरे रास्ते पर, एयरपोर्ट कितना दूर है वो आप जानते हैं, रास्ते भर दोनों तरफ जिस प्रकार से जन सैलाब उमटा था, लोग भारी मात्रा में आकर के आशीर्वाद दे रहे थे। जितने लोग यहां हैं, शायद उससे 10 गुना से ज्यादा लोग रोड पर आशीर्वाद देने के लिए आए थे। मैं उनको भी प्रणाम करता हूं। जैसा मैंने पहले कहा, मैं इससे पहले मेघालय में नॉर्थ ईस्टर्न काउंसिल की गोल्डन जुबिली उसकी मीटिंग में था। इस बैठक में हमने आने वाले वर्षों में त्रिपुरा सहित नॉर्थ ईस्ट के विकास से जुड़े रोडमैप पर चर्चा की। मैंने वहां अष्टलक्ष्मी यानी नॉर्थ ईस्ट के 8 राज्यों के विकास के लिए अष्ट आधार 8 बिंदुओं की चर्चा की। त्रिपुरा में तो डबल इंजन सरकार है,
ऐसे में विकास का ये रोड मैप यहां तेजी से मैदान में उतर रहा है। इसमें और अधिक गति आए, ये प्रयास हम कर रहे हैं। साथियों, डबल इंजन सरकार बनने से पहले तक सिर्फ 2 बार त्रिपुरा की नॉर्थ ईस्ट की चर्चा होती थी। एक जब चुनाव होते थे तब चर्चा होती थी, और दूसरा जब हिंसा की घटना होती थी तब चर्चा होती थी। अब वक्त बदल चुका है। आज त्रिपुरा की चर्चा स्वच्छता के लिए हो रही है, इंफ्रास्ट्रक्चर के विकास के लिए हो रही है, गरीबों को लाखों घर मिल रहे हैं, इसकी चर्चा हो रही है। त्रिपुरा के कनेक्टिविटी से जुड़े इंफ्रास्ट्रक्चर के लिए केंद्र सरकार हजारों करोड़ रुपए दे रही है, और यहां की सरकार उसे तेजी से जमीन पर उतार करके साकार कर रही है। आज देखिए त्रिपुरा में नेशनल हाईवे का कितना विस्तार हो चुका है। पिछले 5 वर्षों में कितने नए गांव सड़कों से जुड़े हैं। आज त्रिपुरा के हर गांव को सड़कों से जोड़ने का काम तेजी से चल रहा है। आज भी जिन सड़कों का शिलान्यास हुआ है, उससे त्रिपुरा का सड़क नेटवर्क और सशक्त होने वाला है। अगरतला बाईपास से राजधानी में ट्रैफिक की व्यवस्था और बेहतर होगी, जीवन आसान होगा। साथियों, अब तो त्रिपुरा के जरिए नॉर्थ ईस्ट इंटरनेशनल ट्रेड का भी एक गेटवे बन रहा है। अगरतला अखौरा रेलवे लाइन से व्यापार का नया रास्ता खुलेगा। इसी तरह भारत, थाईलैंड, म्यांमार हाईवे जैसे रोड इंफ्रास्ट्रक्चर के जरिए नॉर्थ ईस्ट दूसरे देशों के साथ समाद्वार बन रहा है। अगरतला में महाराजा वीर विक्रम एयरपोर्ट की इंटरनेशनल टर्मिनल बनने से देश विदेश के लिए कनेक्टिविटी आसान हुई है। इससे त्रिपुरा नॉर्थ ईस्ट के लिए महत्वपूर्ण लॉजिस्टिक्स हब के रूप में विकसित हो रहा है। त्रिपुरा में इंटरनेट पहुंचाने के लिए जो परिश्रम हमने किया है, उसका लाभ आज लोगों को मिल रहा है, विशेषकर मेरे नौजवानों को मिल रहा है। डबल इंजन सरकार बनने के बाद त्रिपुरा की अनेक पंचायतों तक ऑप्टिकल फाइबर पहुंचा है। साथियों, भाजपा की डबल इंजन सरकार सिर्फ फिजिकल और डिजिटल इंफ्रास्ट्रक्चर पर नहीं, बल्कि सोशल इंफ्रास्ट्रक्चर पर भी बल दे रही है। आज भाजपा सरकार की बहुत बड़ी प्राथमिकता ये है कि इलाज घर के नजदीक हो, सस्ता हो, सबकी पहुंच में हो। इसमें आयुष्मान भारत योजना बहुत काम आ रही है। आयुष्मान भारत योजना के तहत नॉर्थ ईस्ट के गांवों में 7,000 से अधिक हेल्थ एंड वेलनेस सेंटर स्वीकृत हो चुके हैं। इसमें से लगभग 1,000 सेंटर यहीं त्रिपुरा में बनाए जा रहे हैं। इन सेंटर्स में हजारों मरीजों की कैंसर, डायबिटीज जैसी अनेक गंभीर बीमारियों के लिए स्क्रीनिंग हो चुकी है। पैन कार्ड, आधार कार्ड किंबा बृद्ध भाता
পাননি যারা এখনো পাইবেন সবই হেতা, পাইবেন সবই হেতা। মেলা হবে, শিবির হবে, যার যাহার জায়গায় দাবি দেওয়া যায় আছে পূরণ হবে ভাই, পূরণ হবে ভাই। সরকারের লক্ষ্য শুধু সবার উন্নয়ন, তাই তো হবে হবে রে ভাই প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শোনেন শোনেন মা বোনেরা, শোনেন দিয়াম, নারী সশক্তিকরণ চায় সরকারে প্রশাসন। কালো দুয়া থেকে তারা মুক্তি পাইছে, উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে। এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। ভারত সরকার রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ, সংস্কৃতি মন্ত্রক এবং রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের অপ্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষায় উৎসাহ দিতে ও বিজ্ঞান মনস্কতার প্রসারের উদ্দেশ্যে প্রায় 6 কোটি টাকা উদয়পুরে একটি বিজ্ঞান কেন্দ্র স্থাপন করা হয়েছে। রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী রমেশ বাইস গত 28 ফেব্রুয়ারি 2021-এ এই বিজ্ঞান কেন্দ্রটির উদ্বোধন করেন। বিজ্ঞান কেন্দ্রটিতে তারামণ্ডল, শিক্ষার্থীদের হাতে কলমে প্রদর্শন এবং পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, 124 আসনযুক্ত প্রেক্ষাগৃহ, বিজ্ঞান উদ্যান ইত্যাদি সুবিধাসমূহ রয়েছে। Very good afternoon to all media friends, and we said for the organize the press conference in connection with the Raj Bhavan Abhiyan on 29 December this month, as our state is very much evidence and witness the financial irregularities conduct by TTADC, which the Janjati Morcha Tripura Pradesh had carried away. The zonal and zonal deputation, this is quite a successful model, and today we said to express our views on an upcoming deputations, and the press conference will be briefed by our state spokesperson and as well the state Janjati Morcha president. Now I would like to hand over this media briefing to our state spokesperson Aditya Subrato ji. Thank you. থ্যাংক ইউ ডেভিড। আজকে প্রথমে আমি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে সকল মিডিয়া বন্ধুদের আন্তরিকভাবে স্বাগত জানাই। শুভ অপরাহ্ন। প্রথমে আমি যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি দেশের গরিব অংশের মানুষের কথা চিন্তা করে অন্তোদয় পর্যায়ে যারা বসবাস করেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, তাদের কথা চিন্তা করে খাদ্য সুরক্ষা আইনের অন্তর্ভুক্ত 81 কোটির উপর ভারতবাসীর জন্য 1 জানুয়ারি 2023 থেকে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত গরিব কল্যাণ যোজনার যারা খাদ্য সুরক্ষা আইনে 35 কেজি চাল পেতেন, শস্য পেতেন, তাদের এই শস্য বিনামূল্যে দেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিয়েছেন, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছেন। এবং সেই সঙ্গে যারা 5 কিলো করে কোভিড পিরিয়ডে অতিরিক্ত চাল পেতেন, সেটাকেও ফ্রি করে দেওয়া হয়েছে
31 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত। আমরা যদি আমাদের রাজ্যের কথা বলি তাহলে আমরা দেখতে পাই এখানে 6,674টি পরিবার কভারেজে আছে। প্রায় 24 লক্ষের উপর ত্রিপুরাবাসী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার এই সুযোগ বা সুবিধা সরাসরি লাভ করবেন আগামী 1 বছর অর্থাৎ 31 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত। ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার, যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে অন্তোদয় এবং গরিব কল্যাণ, গ্রাম গরিব কৃষকের সার্বিক উন্নয়ন, এটা যে শুধু স্লোগান নয়, এটা যে বাস্তবায়ন সরকার করে তার প্রত্যক্ষ প্রমাণ, উজ্জ্বল প্রমাণ এই কোভিড পরিস্থিতিকে কেন্দ্র করে বিগত প্রায় 2 বছরের বেশি সময় ধরে গরিবদের জন্য এইভাবে তাদের খাদ্য শস্যের নিরাপত্তা, অর্থাৎ প্রত্যেক দেশবাসী যাতে ন্যূনতম খাবার পায় তার সংস্থান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে, রাজ্যবাসীর পক্ষ থেকে যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে আন্তরিক বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করি ত্রিপুরার মানুষ তার সুফল সমানভাবে লাভ করবে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে। দ্বিতীয় একটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করব। আপনারা অনেকেই অবগত আছেন, আগামীকাল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির 99তম জন্মদিন। এই দিনটি গোটা দেশে সুশাসন দিবস হিসেবে পালিত হয় এবং রাজ্যেও তার কর্মসূচি রয়েছে, সেটা আপনারা অবগত থাকবেন নিশ্চয়ই। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ প্রতিটি বুথ থেকে শুরু করে, মন্ডল থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিনকে অত্যন্ত বিফিটিং ম্যানারে আমরা উদযাপন করতে চলেছি, যাতে করে অটল বিহারী বাজপেয়ীজির যে মার্গদর্শনকে পাথেয় করে বর্তমানে বিজেপি সরকারগুলি চলছে, আপনারা অবগত থাকবেন। স্বর্ণালী চতুর্ভুজ বলুন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বলুন, কিংবা সর্বশিক্ষার মতন বিষয় বলুন, সবকটা কিন্তু অটল বিহারী বাজপেয়ীজির সময়ে তৈরি করা বিষয়। কাজে তাকে পাথেয় করেই সরকার চলছে এবং তার জন্য অনেক উন্নয়নের যে দিশা এবং বিদেশ নীতিতে অটল বিহারী বাজপেয়ীজি যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, দেশের নিরাপত্তার ক্ষেত্রে যে অবদান রেখেছেন এবং নেশন ফার্স্ট এই বিষয়টাকে যেভাবে তুলে ধরেছিলেন, তারই অনুসারী হয়ে ভারতীয় জনতা পার্টির সরকারগুলি রাজ্যে, বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে সমানভাবে কাজ করে চলেছে। কাজেই ওনাকে ভাবগম্ভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য ওনার জন্মদিনকে আমরা বিফিটিং ম্যানারে পালন করব। প্রথমেই আমাদের মাননীয় জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক ডেভিড মহোদয় যে বিষয়টির অবতারণা করলেন এবং সঙ্গে রয়েছেন জনজাতি মোর্চার মাননীয় সভাপতি বিকাশ দেববর্মা মহোদয়। এডিসিতে তীব্রাবতার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতীয় জনতা পার্টি লক্ষ্য করছে, জনজাতি মোর্চা লক্ষ্য করছে, বিভিন্ন স্তরে ব্যাপক দুর্নীতি একের পর এক সংঘটিত হচ্ছে। সেখানে যদি বলি, ওয়াক ইন ইন্টারভিউর নামে দুর্নীতি, রিটায়ারমেন্টের ক্ষেত্রে দুর্নীতি, অ্যাডমিশনের ক্ষেত্রে দুর্নীতি, তাদের ভবন নির্মাণের ক্ষেত্রে দুর্নীতি, যেখানে ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সরকার এডিসি তথা জনজাতিদের সার্বিক কল্যাণের জন্য দায়বদ্ধতা নিয়ে কাজ করছে, সরাসরি অর্থ প্রদান করছে, সেখানে দেখা যায় অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে। এইভাবে একের পর এক অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন কেলেঙ্কারি এডিসি এলাকাতে বর্তমানে চলছে। তীব্রাবতার যে হয়েছিল সেই সময়সীমা
অনেকদিন আগেই অতিক্রম করে ফেলেছেন। তার জন্য আগামী 29শে ডিসেম্বর ভারতীয় জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ রাজভবন অভিযান করবে এবং মহামান্য রাজ্যপালের কাছে এই বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হবে, যাতে সাংবিধানিকভাবে আইনের এখতিয়ারের মধ্যে থেকে এই বিষয়টিকে সঠিকভাবে অ্যাড্রেস করা যায়, যাতে করে যেই জনজাতিদের জন্য বরাদ্দকৃত অর্থ রয়েছে তাতে তাদের যে কল্যাণ হওয়ার কথা, সেই কল্যাণকে, তাদের উপকারকে যারা মাঝপথে নয়-ছয় করছে, কেলেঙ্কারি করছে, তাদের থেকে যাতে রক্ষা করা যায়, প্রকৃত যারা বেনিফিশিয়ারি হওয়ার কথা তাদের কাছে যাতে বেনিফিট পৌঁছে যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে, গরিব অংশের জনজাতিদের উন্নয়নকে সামনে রেখে, তাদের সার্বিক ডেভেলপমেন্টকে সামনে রেখে রাজভবন অভিযান 29 ডিসেম্বর ভারতীয় জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ সংগঠিত করবে। 12টা, দুপুর 12টায় রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হবে, দুপুর 12টায় 29 ডিসেম্বর। এবার আমি অনুরোধ জানাবো মাননীয় জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা মহোদয়কে ওনার বক্তব্য রাখার জন্য। Thank you, and I am very much thankful to our state spokesperson Adarniya Subrata ji for the details briefing on the very important issues. And as the state is very much witness the financial irregularities and corruptions. Today, আমরা আজকে এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হয়েছে আগামী 29 তারিখ ডিসেম্বর 12টার সময় আমরা রাজ্যে রাজভবন অভিযান করতে চলেছি, যে এডিসি অ্যাডমিনিস্ট্রেশনের যে কতগুলো ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস বা অর্থনৈতিক কেলেঙ্কারি হয়েছে, এই কেলেঙ্কারির বিষয়কে নিয়ে আমরা মাননীয় রাজ্যপালের কাছে একটা মেমোরেন্ডাম সাবমিট করতে চলেছি। আর there will be the massive organized rally, and আমরা একদম প্রতিবাদ মিছিল করে এই ডেপুটেশনটা আমরা করার প্রচেষ্টা এবং চেষ্টা চলছে। তারপরে আপনারা জানেন আগামী দিনে ক্রিসমাস, আমাদের এই ক্রিসমাসের বার্তা দিতে আমি রাজ্যের আমার জনজাতি মোর্চার স্টেট প্রেসিডেন্ট আদরণীয় বিকাশ দেববর্মার কাছে আমি তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। সবাইকে নমস্কার, যতন খুলুমকা, হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। ক্রিসমাসের সবাইকে শুভ কামনা। ঈশ্বর যেন সবাইকে, আমাদের ত্রিপুরা রাজ্যের সকল মানুষকে এবং আমাদের সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে সবাই, ঈশ্বর যেমন আমাদেরকে ভালো রাখুক, সবাই সুস্থ রাখুক, ঈশ্বর যেন আমাদের মঙ্গল করুক, তাই আমাদের কাছে সব শুভেচ্ছা রইল ক্রিসমাসের। হাম্বাই তাও কেবো কংপ্রো বৈসংলা কংহাং শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন সুখী সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। 1-9-0-5 নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারের শক্ত করুন নিজের মতামত দিয়ে। শুনেন সুখী শুনেন সুখী এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ নীতি, তারে সাথে জেলার মেলা শিবির হবে দুদিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, তাই তো এবার পৌঁছে যাবে প্রতি
ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন, এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ। সবার সাথে আছেন মোদের প্রশাসন, সবার সাথে আছেন মোদের প্রশাসন, এভাবে পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুখী জয়। নকথুগুই সামগাহাম, নকথুগুই সুশাসন। খাজানি ও কিচিং সং, তঙ্কচাং নগরু চুবাচু বুরুম বুরুম, তঙ্কচাং নগরুম চুবাচু বুরুম বুরুম, হাসতে হাপানিয়া লাগদি কুথুম গরুম। সাচুকু বুকচা পা অ নম্বর গরংলাইদি তাই কক সালাইদি। ইহই হিমাইদি চিনি কিচিং সং, ইহই হিমাইদি মারে কিচিং সং। সাবাইদি খানিক তাতংদি উংক্লো উংক্লো, সাবাইদি খানিক তাতংদি উগলো উগলো, খাপাঙি বদল সেবা মুছিদি লামা বড়। খানা বাইদি ও মারে সং, খাজানি ও কিচিং সং। এমএলএ মন্ত্রী বাই হাসতেনি এমপি রবাই, মিটিংগো আচুক লাগে চাবলাইদি হামকাই মিকো। খানা বাইদি ও মারে সং, খাজানি ও কিচিং সং। শ্রীমাথ ভুবাও শ্রীগলা নগ্রুম ভ্রম, শ্রীমন্ত ভুবাও শ্রীগলা নগ্রুম ভ্রম, সাখানি মাথ গুম জানাই নগ্রুম গুম। খানা বাইদি ও মারে সং, খাজানি ও কিচিং সং। খানা বাইদি ও মারে সং, খাজানি ও কিচিং সং। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, ওয়েব মিডিয়া সমস্ত বন্ধুদের আজকে আমাদের ভারতীয় জনতা ওবিসি মোর্চার প্রদেশ কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা ভারতীয় জনতা ওবিসি মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আজকে যারা আমাদের সাংবাদিক বন্ধুরা এসেছেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমরা আগামী 23 তারিখ এবং আগামী 4 জানুয়ারি 2023 দুইটা কর্মসূচি আমাদের রয়েছে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আপনার সামনে তুলে ধরবো। তার আগে আমার সঙ্গে রয়েছেন আমাদের ভারতীয় জনতা ওবিসি মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি যে রয়েছে তার প্রভারী তথা আমাদের ত্রিপুরা ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান শ্রী তাপস মজুমদার মহোদয়। আমার ডান দিকে রয়েছেন আমাদের প্রদেশ কমিটির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ সারথী রয়। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু কর্মসূচি আমাদেরকে দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে আগামী 27/12/2022 আমাদের সারা রাজ্য থেকে ওবিসি সম্প্রদায়ের মধ্য থেকে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব এবং উদ্যোগীদের নিয়ে অর্থাৎ ইন্টেলেকচুয়াল এন্ড এন্টারপ্রেনিয়ার্স একটা সম্মেলন হতে যাচ্ছে
মুক্তধারা প্রেক্ষাগৃহে। সেখানে আমাদের রাজ্য থেকে, সারা রাজ্য থেকে এখানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হবেন। আমাদের সেই সভাকে, সম্মেলনকে অ্যাড্রেস করবেন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া এবং আমাদের প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয় থাকবেন। আমাদের আইন দপ্তর তথা শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহোদয়। এছাড়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ডক্টর অশোক সিনহা, তাপস মজুমদার, MK নাথ, ওবিসি সম্প্রদায়ের মধ্য থেকে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা সেদিন থাকবেন। আমরা সেদিন সারা রাজ্য থেকে যারা উপস্থিত হবেন তারা নির্বাচিত সিলেক্টিভ যে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব যারা রয়েছেন ওবিসিদের, তাদেরকে আমরা আহ্বান করেছি এবং যাদের আমাদের মধ্যে যারা উদ্যোগী, বিশেষ ক্ষেত্রে সমাজে বিশেষ ভূমিকা রাখছেন, তাদের মধ্য থেকে আমরা কিছু 7-8 জনকে আমরা সম্মাননা প্রদর্শন করার একটা পরিকল্পনা আমরা নিয়েছি। বিভিন্ন স্তরের, যেমন চিকিৎসক জগৎ থেকে, বুদ্ধিজীবী জগৎ থেকে, বৈজ্ঞানিক জগৎ থেকে, প্রকৌশলী জগৎ থেকে, এরকম সমাজের নানান সেক্টর থেকে আমাদের যারা প্রতিষ্ঠা লাভ করেছেন এবং সমাজের জন্য বিশেষ অবদান রাখছেন, তাদের জন্য আমরা একটা সম্মাননা প্রদর্শনের ব্যবস্থা রেখেছি। পাশাপাশি আমাদের আগামী 4 জানুয়ারি 2023 আমাদের রাজ্যে একটি প্রকাশ্য জনসমাবেশ হবে। ওবিসি সম্প্রদায়ের, ওবিসি মোর্চার ডাকে একটি প্রকাশ্য জনসমাবেশ হবে। সেখানে আমরা 30,000 লোকের সমাগম করতে যাচ্ছি। তো আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি আছেন ডক্টর কে লক্ষ্মণজি, যিনি রাজ্যসভার সদস্য এবং আমাদের ভারতীয় জনতা পার্টি পার্লামেন্টারি বোর্ডের অন্যতম সদস্য এবং ইলেকশন কমিটিরও সদস্য, তিনি আমাদের রাজ্যে আসছেন আগামী 3রা জানুয়ারি সন্ধ্যাবেলায়। সেদিন উনি আমাদের 2 দিনের সফরে আমাদের রাজ্যে আসছেন। 2 দিন তিনি রাজ্যে থাকবেন, অবস্থান করবেন। বেশ কিছু কর্মসূচি তার মধ্যে আমরা ঠিক করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি সাক্ষাৎ করবেন। প্রদেশ কমিটির ভারতীয় জনতা পার্টির যে সভাপতি আছেন ওনার সঙ্গে সাক্ষাৎ হবে। মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাবেন। প্রকাশ্য জনসমাবেশে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া আমাদের আগামী 5 তারিখ পর্যন্ত, জানুয়ারির 5 তারিখ পর্যন্ত আমাদের সারা রাজ্যব্যাপী আমাদের ওবিসি যে সংগঠন রয়েছে মন্ডল স্তরে এবং জেলা স্তরে, আমরা প্রতিটি মন্ডলে আমাদের সাংগঠনিক সম্মেলন আমরা করছি। ইতিমধ্যে প্রায় 26টি মন্ডলের সম্মেলন সম্পূর্ণ হয়েছে। আজকেও কাকরাবনে চলছে। এরকম সারা রাজ্যে আমাদের সাংগঠনিক ভাবে আমাদের যে জেলাগুলি রয়েছে 10টি জেলা, সেই প্রতি 5টা জেলা, মানে প্রতি 2টা জেলাকে একত্রিত করে 5টি জেলা আমরা জেলাভিত্তিক সম্মেলনের ব্যবস্থা আমরা করছি। সেগুলি আমাদের মানে 28 থেকে শুরু হবে, 28-12 থেকে 28 থেকে 31 তারিখের মধ্যে সম্পন্ন হবে। এই কর্মসূচিগুলি আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে তুলে ধরতে চাইছি। এই বিষয়ে আপনাদের তরফ থেকে কারোর যদি কিছু বলার থাকে বলতে পারেন। মুক্তধারাতে হবে 11টায়, সকাল 11টায়। 27-12। আর 4 তারিখে বললেন 4 তারিখ প্রকাশ্য জনসমাবেশ হবে। সেটা হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে। টাইমটা 12 ঘটিকায়। আর যে বললেন যে সর্বভারতীয়টা কথা বললেন, নামটা কাইন্ডলি ক্লিয়ার করবেন। ডক্টর কে লক্ষ্মণ, কে হচ্ছে কে ফর কলকাতা, হচ্ছে মানে কোভা লক্ষ্মণ। ওনার সম্পূর্ণ নাম হচ্ছে কোভা লক্ষ্মণ, COVA, কোভা লক্ষ্মণ। উনি রাজ্যসভার সদস্য এবং ভারতীয়
পার্টির পার্লামেন্টারি বোর্ডের সংসদীয় বোর্ডের সদস্য, নির্বাচন কমিটির সদস্য। আমরা সম্মাননা দিচ্ছি সমাজে ওবিসি সম্প্রদায় থেকে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের মধ্যে সমাজের বিভিন্ন অংশের 7 জনকে। 7 জন। কিসের মানে কি কি ক্রাইটেরিয়াতে আপনারা বাছাই করতেছেন? মানে যারা বুদ্ধিজীবী বা ই করতেছেন মানে কি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যেমন ধরুন চিকিৎসক জগৎ থেকে আমরা যে নামটাকে আমরা ঠিক করেছি, উনি সমাজের বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। উনি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বিশাল একটি ভূমিকা রাখছেন। উনি আমাদের ওবিসি সম্প্রদায় থেকে উঠে আসা একজন চিকিৎসক। এরকম করে একজন প্রকৌশলী যিনি আছেন, উনিও সমাজের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন যাবৎ। সেরকম শিক্ষাবিদ হিসাবে যাকে আমরা ঠিক করেছি, ওনারও সামাজিক অনেক কাজকর্মের সঙ্গে ওনারা যুক্ত রয়েছেন। অর্থাৎ প্রতিটি ব্যক্তি যাদেরকে আমরা ঠিক করেছি সামাজিক বিভিন্ন দায়বদ্ধতার কথা মাথায় রেখে যারা বিভিন্ন সময় সমাজে বিশেষ কাজ করছেন, তাদেরকে আমরা সম্মাননা প্রদর্শন করার আমরা চিন্তা ভাবনা করেছি এবং সেইভাবে আমরা সিলেকশন করার ক্ষেত্রে আমরা প্রদেশ কমিটির যারা আমরা কোর কমিটি রয়েছে, আমরা বসে তার একটা ক্রাইটেরিয়া আমরা ঠিক করেছি যাদের সামাজিক ক্ষেত্রে বিশেষ বিশেষ অবদান রয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কোন সাংবাদিক রয়েছে? সাংবাদিক বন্ধু আছেন, সাংবাদিক বন্ধু আছেন। তো নামটা তো আজকে এখন বলতে পারছি না। সাংবাদিক আছেন, এটুকু বলতে পারি। সাংবাদিক আছেন, বুদ্ধিজীবী আছেন। বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ, চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া। যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। অ্যানাউন্সার আলো দেওয়ার সাগর ডাইনামিক হ্যান্ডসাম এই কাম প্রধানমন্ত্রী দ্বারা সহযোগিতা দিওয়ানি ও ছানি অনেক ইজি ক্লায়েন্ট দামছড় ভাই ও ছানি কালাই ও কঠিন অনেক কঠিন 5 ঘন্টা গাড়ি বেগম ফাইল আর বিপ্লব দেবী মানিক শানি হীরা যুগ গাড়ি কাটে বসাও এখানে লামা দিয়ে তো লামা পাউডার হাগলি গাড়ি কাহাম নাই ফিয়ানি দামিরা ও দাম ছড়া খেলা ছড়ানি দলিল আরো বড় থাকায় যত শিলা দলিল সুদুরি চিতুন থামায় গ্রাই ফুল থামায় আমি ভাই দাবু আধা ঘন্টা যদি আমি বক্তৃতা দেখায় আমি সব ফ্রি পাইয়ে দিই আমি খবর না গেছি সুবর্ণা খিসানি ধানি যে
nokni thaiga phung 7টানি সিরিও nokni nongkorja tabu bora asukda saja sastini kono লাভ করে বক্তৃতাগুলো অনেক খেলাটা আর কিছুটা সাইড নাই जों वानानानि गरै उइलाखौ বিজেপি তিনি সাও আমরা সাইডের মধ্যে 60টা সিট জিতবো নও খেলা সরবে তেল সালাবো সান্তনা চাকমা তবু মন্ত্রী লরমা সানাই সান্তনা চাকমা ভাইকে ভিজন ডকুমেন্ট তবু সাগামা সঙ্গে তিন প্রশ্নগুলো ঘরে ঘরে পানীয় জল বিনানি পানীয় জল ক্ষীর সুন্দর ইমা খাবো মুঞ্জানে দিলো কগরে মিনারেল ওয়াটার কো পাই মিনার ক্ষীর সুন্দর বানিয়ে ইমা কা বিজেপি সরকার ঘরে ঘরে আমরা তিন প্রশ্ন পানীয় জলের ব্যবস্থা করব নরক ভক্ত মাসিনাই বিজেপি হাই পার্টি হাওয়া উড়ি থাকাইছে আর হাওয়া উড়ি থাকাই जों ত্রিপুরা সার্ভে ক্লাইস আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি ত্রিপুরা সাইটটা মিনিমাম 34 থেকে 38টা সিট দখল খাই বিজেপি গভর্নমেন্ট চ্যালেঞ্জ জানাবি চাও পত্রিকাও ছিল অলিমেশ বাবু কেমনে কই 38টা সিট জিতবো 20টা সিটের কথা বাদ দেন 20টা সিট জিতবো কথা নেই পানি সাগর হাইছিল তিনি 10,000 শুধু নিয়াং ভুটাস করলেন বর্মা চাকমা বাদরিনে জমা দিয়া ত্রিপুরা বাদরিনে সাতটা রিয়াং হাইছে আসাইগাই মস্কো রিওকেলাম সাগর তসিলাম থামসো পেলো সাওয়াই ফুমাই সিরি কন্ট্রি চট লাইনাই দিয়াং সিনছে 10,000 মিলিয়ন থামসাই যদি পুট রেখায় পানি সাগর তে ওয়ানসাজি ইয়া তিন প্রাচীন নাই পানি সাগর আইছে আই নাই ত্রিপুরা জো জিমগো হাতলি সারে ওয়ানসার সব সময় এমএলএ মন্ত্রী দা এইবার আমরা বলছি আর আমাদের চোখে ধুলা দিয়ে আপনারা নেতা মন্ত্রী হতে পারবেন না একাত্তি প্রাসাদ থাকলে 34টা সিট দখলকারী সরকার চলছে আমাদের কিন্তু তাও নাগামী দিনে খামসা নাঙ্গাই খামসা আলো সুবর্ণা কিসা মিটিং খাইলে লাঙ্গে 4 মাস ধরে বক সাজু হয়েছে সব খামসা হইতে দিব বাবা খামসানো সামানি হাইতে আমরা সব খামসা খাইব উনসাই হব আরে আমরা সরকার খামসালে একতা আছে ইউনিটি আছে এটা খাইবার জিনিসটা কিন্তু এটা কিনে খামসা মানে খানা जो खालसा बने वो खालसा कहीं बने चूंकि जो बड़ो सीरियम खबर गाइते सांतोजा का जिन होदागिरी मुसाफिरों का गाइते वो खेला जोरन ना वो साल पानी चेहरों तो नहीं आते कि मुसाफिरों का भाई वो तीन प्रासनों से हमला में लिया को बोले বিজেপি নেতা রয়েছেন সহ বিপ্লবদেব নরেন্দ্র মোদী সহ বেচার ফলের মানুষ আর সান্ত্বনা চায় না বেচার ফলের মানুষ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড চায় জেল কোট সহ খেতা ছোট ছায়া দিল্লিও মুখ নাই
বল ময়দানও ভেঙে আছে মুরগি জন্ম বড় করে 20,000 চেয়ার বড় ধান রাখা চিনি পিছিল ও খেলাধুলা করো 1.5 মাস 2 মাস ওয়াক বাহান মাসে আগে সাও 2 কেজি ওয়াক বাহান আর সঙ্গে গান সাইকেল চালায় মাইয়া হসাই মাইয়া আবো মাসে নিবাগৈ আমার মুসলমান বাকি যে সাও 2 কেজি ওয়াক বাহান সঙ্গে 10 টুকরা 15 টুকরা চায় এই নাই এই মানলি আছে অমহাই নরেন্দ্র মোদী ফাইনালি বাকি 20,000 চেয়ার নাগা বিজেপির দুইটা তোরা না সিংহা বড় ফাইলা 10,000 চেয়ার মাটি ফাটা মার হকাই ক্যামেরা চাকে নরেন্দ্র কাছে ক্যামেরা বন্ধ করো ক্যামেরা এন্টার 10,000 চেয়ার মাটি কইলে বড় করে দামি বড় করে চালালো কারণ সাংসদ ত্রিপুরা গ্রেটার ত্রিপুরালে নিবাড়ি দুবাকরা পাইছে তো মুজি পাই আইছে 10,000 চেয়ার মানকা তারপরে মুজি পাইয়ের বাগে 13 প্রকার মুসামু আগর প্রয়ার কুপিসি আস্তা বলদরা রিয়াং মুসাজাক দেবগম মুসাজাক কোমাই মুসাজাক দারমা মুসাজাক মোসামাবাই বড় ফাইদিয়া মুনি যখন কোন সাগানো করালে मोदी साहब मैदान में जितना लोग है माठ किसी को जो बरफ तो उससे 10 गुना आदमी मैदान के बाहर है अंगू नहीं ढकी ना वो आंगा माठ किसी को तो मोदी भाई के माठ की फांदा की बरफ होगा बिन बकोली मुर्दाई को जिसु बकोले बिना वो हाँ माठ की फांदा बरफ बोलते लुका মুদিখায় পশ্চিম ত্রিপুরারি বড় শিল্পী বক্তৃতা নাইয়া সারা বিশ্বই বড় মুড়ি বক্তৃতা নাই তো নিজে মান সম্মান বাঁচিলেন বাগে সকলই 10 গুণা বড় মাটি ফালানো মুড়ি সকলই কোন রকম মাথা গাইছে और हम को बोलेंगे निर्वाचन में उनको पैदल ठोक मारिया तीन प्रसाद ग्रेटर टिकाले निभाई नो पूछ नहीं के उनको ओके मोदी जगन चेयर खाली मुगलंखा पूरा ग्राम बंदा खून भाईगा त्रिपुरा वो जोड़ी त्रिपुरा में थाना में एक बीजेपी का खंड नहीं सा मुझे पूरी गए यार पूरा जगन मुझे जाती बीजेपी ने लड़ाऊं पूछूंगा क्यों जनजाति लोग आज मैदान में तामिल भाई अपनी त्रिपुरावती मात्र बीजेपी जनजाति उच्चाल्यारो मखान को कई सांगा ग्रेटर त्रिपुराले के लिए नहीं आया ओरो थामसानो रांगबाई पाइमाया 22 কোটি রাং খরচ খাইয়া মুনি জনসভান বাগে কিন্তু ত্রিপুরা থামসা তঙ্গানি বাগে তিনি মুসলিম বাইদংঘা তামিল ভাইয়া মন চিনি থামসা ও থামসাও বুঝাইছেন আগামী 2 মাস তঙ্গাই গ্রেটার ত্রিপুরালে ত্রিপুরা ভাই সময় এই কাজ করবে তুমি ভাবে লোক মাননানি তোক মাননানি তোমরা হিন্দুস্তান আর তাও মানে হাসি গড়ি গাইছে রিয়াং নিকুল দাম গড়ি গাইছে মিজোরাম মনক সদি ইতি রোজা গাইছে আমি বেলাই খেলে নি ও দাম ছড়ে খেলা ছড়া প্রজানি নেভিনে ইনভিটেশন কে ডিস্ট্রিক্ট ফ্যামিলি রোমি খাচ্ছেন আজ আগা ভাই বেলাই নেই हवा ब्राउज लोग से क्या क्या कई डालता है आरो भाई की फुमाइने को भाई की कुछ अलग मंचले वो भाई शुरू ने भाई सिनाई है जानो भाई दी है चीनी बड़ो चीनी हाउ सातो भी दोनो ताऊ निभागे चीनी हाउ चीनी शासन करी गाइते वो शासन लोग तो टाइम लगी छे जो ग्रेटर टिकालो को তাও মুদি অফিস থেকে প্রোগ্রাম খালি ফোন পাইয়া
बीजेपी ने जो रोका खाइला गए तीन प्रमुख को साथ में चाहिए और बुआग्रा बोसाका तीन प्रमुख को अगर साथ में चाहिए तो ग्रेटर ट्रिब्यूनल दे दीजिए ग्रेटर ट्रिब्यूनल साइडों को साइड जीतू उस गाइडो चीनी दिल्ली जंगल तो दौड़ा नुमा पड़ेगा साइड का सीट वाइस में भाई सुबह में ऐसा चौबीसटा बीजेपी प्रदेश राजीव और सांगठनिक सम्मेलन का इशारा साइड में तो साइड का जिलो 26টা নিয়ে আমরা আছি বিজেপি নেতারাও সরো 26 চতুরে থামসাতি প্রাসাদ যদি গ্রেটার কি প্রবলেম হইছে খাপজাংমা রিমাই আঙ্গে বিজেপি 26 সম্পদ দিয়া বানাইছে সাবধান থাকতে হবে সরবি যে দামতে কুছ লোক নিকো সরব নিকো মুঞ্জনে নিকো 40,000 বেকলক বেকার এডিশনাল ফাউন্ডেশন ফ্যামিলি বলে যিনি ঘরে রাজনীতি দিনবার 100 জন টিচার এআইটি অফিসার ক্লারিক্যাল চাকরি জামানতে চুরি তো হয় মজাগিরি ছুটি চলে কা তিনি ছুটি চলে কা সম্পূর্ণই ভোটাই খাইনি দিন ছুটি পর্যন্ত কি প্রাণী হাবাল পাইছে ঘোষণা খাইনা 39 বছর আমরা এই সিদ্ধান্ত তাও খাইছে কিন্তু সম্মান বাকি হলাগিরি লোকে পয়সা পাতা রিনে আমার ভাই আগে হলাগিরি যিনি আগুন প্রবরঞ্জন বলতে পিটি দপ্তর যিনি রিয়াং প্রাকৃতিক উপযোগ বিভাগে 28 কোটি 38 কোটি টাকা বছর তাও ভাই ওর নাইগরের মতো নাইগর মশালাই নেতারো পিকনিক চাওয়াই থকই রানক্লানি থামবায়ো দিয়ানি সঙ্গী আইতে আমি দিয়ান লোকদান খেলো 18 মুরান দিয়ান মেগে বড়মুরান দিয়ান মেগে বম্বে থেকে দিয়ান লোকদান খেলো জম্পি দিয়ান লোকদান খেলো মুম্বাই এই সমস্যানো চলবে বিভাগে ইসলাম খাইনি বিজেপি yang nyata haya buatlah leader di pramuka leader greater di pramuka sane leader senanggalu ini bagi bor untuk masuk dia no bagi dia bisi leader minta saja samu tangan bagi sesuatu leader mana itu tangan kena sorani dia no mana tangan kena ni baru mesti চিকিৎসা হবে বহুত ওই অপনি দামি দিই আর বিয়ার মিলান সুসাই মানে আগে তোমরা রাউই ফিমা যাও চিন হইতে যখন তিনি 20 বছর 30 বছর 35 বছর বড় ছাত্র জীবন মিশিয়ে আন্দোলন খাই করে দেশ দায়ী বক্তি অনুকিপি চালানোর জায়গা তিনি বাগিয়ে থাকলো যেন ধানসামা বলে যেন তিনি মিজোরাম নির্বাচনে তুমি চুনুরো মিজোরাম কানুন মিশ্রিত করনি সুদান উপর সাম সুদানি হলো সরকারি পিওর সামগ্রিক আগামী 5 বছর ত্রিপুরা যখন পাওয়ার হয়ে খেলা সোনালি সমস্ত দোকান হানিয়ার তো তখন বিচরো তিনতলা শপিং কমপ্লেক্স পাস করে বেকার যুবকগণ সালে বুঝলো 40,000 বেকার বেকার পোস্ট দিয়ে লাইজাক রাজ্য সরকার তিনি মালিক শান্ত বিপ্লবের প্রথম আবরণ নিয়ে পক্ষে এই প্রামতা দিয়েছেন বুঝাই সহ এই প্রামতা যদি থেকে 40,000 বেকার চিনি প্রাণী চাকরি এক বছর বেশি হয়েছেন প্রমাণ হয়ে
প্রতিশ্রুতি না দরকার আছে, কিন্তু বিজেপি তাও কাইটা বিজেপি আইনার সঙ্গে কয়েকটা কম সামনে হঠাৎ করে আমি একটি নিউজ নাই তোমায় দিব ত্রিপুরাতে যাহা জায়গা যাহা পাই ত্রিপুরা আন্দোলন এখন বন্ধেও কম থেকে 8 বছর সমুদ্র জাহাজ পাই ত্রিপুরার সমুদ্র কিছু জাহাজ পাই নাই দিল্লি ন্যাশনাল নিউজও ত্রিপুরাতে জাহাজ জায়গা বলতে জাহাজ পাই না পাইলে ভাই বাংলাদেশ দিন কত 50 সিএনজি ফেলেছে ত্রিপুরাতে জাহাজ জায়গা আমল খাইয়ে দি নীল ঘরে ঘরে চাকরি নাম কোথায় মোবাইল ফোন নাম কোথায় আছে কিন্তু আমরা जों अबजार्भार जों सिजाना दरकार दं जों थांसार लायो যদি সি হাবাঙ্গছি শাসন তুই মানিয়া গায় নিরান্দ ভাব করে দি আগর তোলা সমাধান তোলাই সমস্ত ত্রিপ্রাসার খুব ফালিমা খানাই আরো চিন্তাতে কোনো আমার বললাম এই মানে জোরা তন্ত্র তাবুব जों थांसार लायो যদি এই সুবর্ণা और খরচা করে দিতে সুবর্ণা কিজাও কিন্তু আগামী 5 বছর বাদে সুবর্ণা কিজাও কাউ গ্রো হোক কা বড় হোক করব কত সানাই গো হয় বলা শুরু তো হয় আইনা নাই নাই শুরু সুবর্ণা কোনটা কিন্তু কোনটা দুটো কারণ দেখো চারকম ত্রিপুরাসন जों কোনো সময় অবকাতি সাথে ওয়ানি কইমু যে ত্রিপুরাসা চারপা চারকম ত্রিপুরাসা ত্রিপুরায় আমরা 19 শতাব্দী ঢালম গাইতে মৌসুম রামখল চারপা রিয়াং দেববর্মা ত্রিপুরা जों 19টা হদা দল ও 19 হদা মিলিয়ে চিন্তা ভাঙতো जों ত্রিপুরাসা ত্রিপুরা পাঞ্চল এবং চারপারও ত্রিপুরা পাইয়া পাইগাই চারপাও ত্রিপুরাসা আমরা সবাই ত্রিপুরাসা जों থাংসাং লাইছে সবানা খাইয়ে নামকা জলায়া জান দেববর্মা আং রিয়াং আং মণিপুরি আং থুরু আইনি যদি যত খাগলাই কথায় চিনি আইর জগতি সুসং খাইনি সুযোগ পায় নাই ভুয়াগ্রানি লিডারশিপ টিম প্রমোটার্স ইউনাইটেড খেলা থেকে যদি সারা বছর তিনি শত শত এই প্রাসাদ আকৃতি উচ্চ বড় সুবিধা আগামী দিন যদি বেচার ছিল টিম প্রমোটার্স নিকায় টিম প্রমোটার্স বিশিতে গ্রেটার পিরামিড বিশিতে খেলাধুলা থেকে সমস্ত বেচার করেছে উন্নয়ন তুমি ফেলেছে আগুনে বাড়িয়েছে শাসন চেয়া ভালো লাগলো 10,330 জন নিকট বসা গুজরাট খাইল বলুন মুখায় দেয় তিনি অবসর ধর্মগত খাইল কেবল ছিল আর কে খাইল পাতাল দিতে বড় করাপশন খাইলে ঠিক মানে সারা শাস্তি নাই বিজেপি নেতা মন্ত্রী রাংসাওই রাং শুধুই পাতাল হাত খাওয়াই যাইছে বড়তে পাতাল নি কুই শাস্তি নাই একমাত্র পাতাল নিয়ে কুই শাস্তি নাই কাইসন বদল করবো এই প্রমোদ আবার যদি ক্ষমতা ফেগায় এই প্রাসানিক সড়ক এই প্রাসানিক তৈরি রাংসাই জন্য যে খাবাই দাবাই বড় রাফাই হচ্ছে উঠি গাই নাই চিন্তা নাই অভাব হয়েছে এই বাগান আগামী বিধানসভা নির্বাচন এই প্রমাণ জয়লাভ খেলবেন সামন্তান্দি গ্রুপিজম যারা বাড়িতে বসে গ্রুপিজম করছে যারা বাড়িতে বসে ক্রিকেটের স্বপ্ন দেখছে সেই সমস্ত ভাই ভাই এবং বোনেরা অনুরোধ করবো ময়দানে এসে কাজ কোথায় অরিজিনাল দেববর্মা যাবে কোথায় রবীন্দ্র দেববর্মা যাবে এই খবর না রেখে
প্রোগ্রাম হবে আর প্রোগ্রাম তোমারই প্রোগ্রাম সারিয়ে বরংবলি মাইন ব্যবস্থা তোমরা আছে তাই খাওয়ার ব্যবস্থা বরংবলি মাইচানা আগরো বসেটো পাইপুই হাপাইপুরো আনসিন বায়ো বিটাকা আমি সাইবা বেলমা গেলে আবু মাকে মাইচানা মুসু বলে আরো সব প্রোগ্রাম গরি গাই গরি গাই ভিটামিন রামু সাই প্রোগ্রাম পেয়ে এই দিন মাসুম নেইগা नहीं चौनी बाजार वगैरह ही नहीं है मगर आई माने आज सुविधा है खुला वाली और कोई का असुले मायो भीजन भाई का अक्सर भाई ने चिनी ताकू सो नो 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 चिनी मानी जो नहीं कहीं लो जो को जागा ग्रेटर की प्राणी आओ पानी बाग वाले जो दोनों भाई भैया हम भैया भाई आगामी को और बतासिनाय कि ब्रह्म भाई को खूब आयु और खूब गली गली मोहल्ला सुर शोना যায় একটা गली गली मोहल्लाয় সুর শোনা যায় একটাই মানুষের অধিকার ঘরে ঘরে আবার সুখের দিন হচ্ছে বিকাশ মিটিং প্রতি ব্লকে পঞ্চায়েত গ্রাম পাহাড়ের উন্নয়ন হবে প্রতি ঘরে সুশাসন হবে প্রতি ঘরে সুশাসন গ্রাম শহরের সবার মুখে একই বলি শহরের অলি গলি সবার মুখে একই বলি পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন এখন হবে প্রতি ঘরে সুশাসন এখন হবে প্রতি ঘরে সুশাসন এখন হবে প্রতি ঘরে সুশাসন इस पवित्र कार्यक्रम को दिशा दे रहे हैं पूज्य श्री देवकृष्ण दास जी स्वामी, महान श्री देवप्रसाद दास जी स्वामी, पूज्य धर्मवल्लभ स्वामी जी, कार्यक्रम में उपस्थित सभी पूज्य संतगण, अन्य महानुभाव और मेरे प्यारे नौजवान साथियों, आप सभी को जय स्वामीनारायण। पूज्य शास्त्री आज श्री धर्मजीवन दास जी स्वामी की प्रेरणा से, उनके आशीर्वाद से राजकोट गुरुकुल के 75 वर्ष हो रहे हैं। मैं राजकोट गुरुकुल के 75 वर्षों की इस यात्रा के लिए आप सभी को से बहुत बहुत बधाई देता हूं। भगवान श्री स्वामीनारायण, उनके नाम स्मरण से ही एक नव चेतना का संचार होता है। और आज आप सब संतों के सानिध्य में स्वामीनारायण का नाम स्मरण एक अलग ही सौभाग्य का अवसर है। मुझे विश्वास है इस ऐतिहासिक संस्थान का आने वाला भविष्य
और भी यशस्वी होगा। इसके योगदान और भी अप्रतिम होंगे। साथियों, श्री स्वामीनारायण गुरुकुल राजकोट की यात्रा के 75 वर्ष ऐसे काल में पूरे हो रहे हैं जब देश अपनी आजादी के 75 वर्ष मना रहा है। ये सुखद संयोग तो है ही, सुखद सुयोग भी है। एक राष्ट्र के रूप में भारत की, आजाद भारत की जीवन यात्रा ऐसे सुयोगों से ही, और हजारों साल की हमारी महान परंपरा भी ऐसे ही सुयोगों से ही गतिमान रही है। ये सुयोग है कर्मठता और कर्तव्य के सुयोग। ये सुयोग है संस्कृति और समर्पण के सुयोग। सुयोग है आध्यात्म और आधुनिकता के सुयोग। जब देश आजाद हुआ तो हमारे ऊपर ये जिम्मेदारी थी कि हम शिक्षा के क्षेत्र में भारत के प्राचीन वैभव और हमारा महान गौरव को पुनर्जीवित करें। लेकिन गुलामी की मानसिकता के दबाव में सरकारें उस दिशा में बढ़ी नहीं, और कुछ बात में तो उल्टे पैर चली। और इन परिस्थितियों में एक बार फिर हमारे संतों ने